স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, আছেন বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল। আমার হাতে বামে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপি এর সদস্য অনিক রায়। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় রদবদল নাকি প্রয়োজনীয় পরিবর্তন। আজকের আলোচনা শুরু করতে চাই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে। বলছিলাম মন্ত্রিসভার রদবদল নিয়ে। মোটামুটি কলেবরটা এখন 51 সদস্যের দাঁড়ালো, এর বাইরে উপদেষ্টা আছেন, বিশেষ সহকারী আছেন। প্রশ্ন উঠছে যে এত বড় মন্ত্রিসভা আদৌ দরকার ছিল কিনা, এটা সেই পুরনো পথেই হাঁটা কিনা। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কাজের গুণগত মানে পরিবর্তন আসবে। সব মিলিয়ে যে সরকারের 6 মাসে মন্ত্রিসভার যে রদবদল আপনি কিভাবে দেখেন শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। সরকার পরিবর্তন করতে হলে, পরিচালনা করতে হলে বাইরের থেকে যেভাবে দর্শক হিসাবে আমরা যেটা অনুধাবন করি, যখন দায়িত্বটা পাবেন তখন বোঝা যায় যে এটা কিভাবে আসলে পরিচালিত হয়। মাঠের বাইরের থেকে, গ্যালারির থেকে দর্শক যেভাবে দেখে, যারা মাঠে খেলতে নামে তাদের অভিজ্ঞতাটা একদম অন্যরকম। মন্ত্রিসভায় সদস্য কতজনকে যুক্ত করেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলার ফাংশনিংটা প্রপারলি হচ্ছে কিনা। আমাদের এখানে আপনি এই পর্যন্ত যেটা দেখেছেন যে উপদেষ্টা নিয়োগটা অনেকটা রাজনৈতিক, সিনিয়র নেতাদেরকে বিভিন্ন জায়গায়, এটা সম্ভবত তাদেরকে মন্ত্রিসভায় না নিয়ে এক ধরনের সম্মান প্রদর্শন করা সিনিয়রদেরকে। কিন্তু রেগুলার মন্ত্রী হিসাবে যারা অ্যাক্টিভিটি করছেন, কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে যতজন মন্ত্রীর দরকার কাউকে কাউকে 3টা-4টা মন্ত্রণালয় দিয়ে চালাতে হচ্ছে। স্বাভাবিকভাবে কাজের চাপের জায়গাটা যদি দেখেন, এটাকে একদিকে আমার কাছে মনে হয় যে যৌক্তিকতা আছে। তবে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদের পারফরমেন্সটা কেমন। যাদেরকে তথ্যমন্ত্রীকে দায়িত্ব থেকে সরানো হয়েছে, আমার ধারণা, আমার অবজারভেশন, তিনি খারাপ করছিলেন না। আবার সরকারের ধরনটা যদি আপনি দেখেন, বিএনপি যে ধরনের প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে একটা জাতীয় সরকার গঠন করা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যাদের রিপ্রেজেন্টেটিভ আছে পার্লামেন্টে, যতগুলো দলের, মোটামুটি সেই দিকে যাচ্ছে। আন্দোলনেও যারা শরীক ছিল প্রত্যেকেই, এবং পর্যায়ক্রমে। যদিও এর বাইরেও কারো কারো আলোচনা ছিল, আমরা শুনেছিলাম মান্না ভাইকে মন্ত্রিসভায় নেওয়া হবে, কিন্তু পরশুদিন না দেখার পরে গতকালকে আবার মান্না ভাইকে বেশ গরম বক্তৃতা করতে শুনলাম। তার আগে কয়েকদিন মান্না ভাই সরকারকে নানা জায়গায় পরামর্শ দিয়েছে। কিন্তু আসল জায়গাটা হলো যে পাবলিক ইন্টারেস্টটা কতটুকু সার্ভ করতে পারছে, প্রশাসন পরিচালনায় কতটুকু দক্ষতা দেখাতে পারছে, এটা হলো গুরুত্বপূর্ণ। আবার তারা পাবলিকের ফোরামগুলোতে কতটুকু কি করছে তার থেকে গুরুত্বপূর্ণ সরকারের কাছে নিশ্চয়ই তাদের সম্পর্কে তথ্য যাচ্ছে, এবং অনেক তথ্য আমাদের কাছে, পাবলিকের কাছে আসছে না। আমরা যতই বলি না কেন যে অবাধ তথ্য প্রবাহ, সম্ভবত এই জায়গাগুলোতে অনেকগুলো তথ্য আমাদের কাছে আসছে না, মিডিয়াগুলো হয়তো সেগুলো তুলে ধরছে না। সময় যত যাবে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো, ভেতরের যে সংকটগুলো, সেই সংকটগুলো, দ্বন্দ্বগুলো, এগুলো বোঝা যাবে। আবার কোনো কোনো জায়গায়, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2জনকে দায়িত্ব দেওয়া এবং গ্রেড এ, গ্রেড বি, এর ভেতর থেকে এক ধরনের সমন্বয় করার চেষ্টাটা বোঝা যাচ্ছে। সামগ্রিকভাবে মাত্র 6 মাস, এই 6 মাসের মধ্যে মন্ত্রীদের পারফরমেন্সটা আপনি বুঝতে পারবেন না। তবে ইতোমধ্যেই 2-1জন তাদের কতগুলো অসংলগ্ন কথাবার্তা এক ধরনের তৈরি করছে, বিতর্ক তৈরি করছে। নিশ্চয়ই এই জিনিসগুলো সরকারের নোটে আছে, সরকার হয়তো দেখছে। আমরা চাইব যে আমাদের রাজনৈতিক দল হিসাবে বিএনপি কাকে নিয়ে আসবে, এটা বিএনপির একটা রাজনৈতিক পলিসি আছে, কর্মসূচি আছে, তার কোন নেতাকে কোথায় বসাবে এটাও তার একটা প্ল্যান আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে যেটা থাকে। কিন্তু আমাদের চাওয়াটা যে আমরা সার্ভিসটা প্রপারলি পাচ্ছি, যেমন আইন শৃঙ্খলার অবস্থাটা। যদি এই জায়গায় একটু পরে আরো বিস্তারিত আলোচনা যাবে, একবারে খাত ধরে ধরে সরকারের যে 3টা অগ্রাধিকার ছিল শুরুতেই যখন পরিচালনা শুরু করেন,
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং বিদ্যুতায়ন একবারে মোটা দাগে এই তিনটি জায়গায় অন্তত অগ্রাধিকার, যে তিনটি অগ্রাধিকার ছিল সেই জায়গায় আপনি মূল্যায়নটা কিভাবে? প্রথমত আইন শৃঙ্খলার অবস্থা আমাদের জুলাইয়ের পরে যে ধরনের ভয়ঙ্কর অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে মানুষের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার আসলে একটা স্থিতিশীল সরকার, রাজনৈতিক ব্যবস্থা আমরা পাবো। বাংলাদেশের বহু মানুষ 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ফ্যামিলি কার্ডের জন্য ভোট দেয়নি, কৃষি কার্ডের জন্য ভোট দেয়নি, সে ভোট দিয়েছে প্রথমবারের মতন বিএনপিকে ভোট দিয়েছে একটা স্থিতিশীলতার জন্য। কিন্তু অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। পুলিশের জায়গা থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকে এক ধরনের শৈথিল্য সেটি এখনো দৃশ্যমান। পুলিশের ভেতর থেকে রাজনৈতিক কর্মী সাজার একটা প্রবণতা আছে। আর কতগুলো জায়গা নতুন নতুন করে আমাদের সামনে প্রশ্ন তৈরি করছে, যেমন রংপুরের এই যে 4 জন হত্যাকাণ্ডের যে ঘটনাটি, এটি এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো জায়গায় প্রশ্ন তোলার, অবিশ্বাস করার মতন অনেক উপাদানের মধ্যে আছে। এই ধরনের পরিস্থিতিগুলো আপনি পত্রিকায় যদি দেখেন, প্রায় প্রতিদিনই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটছে। বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজারটা আসলে নির্ভর করে সিজনের পরে উপরে। এই বিষয়ে আবার বিস্তারিত আলোচনা আসবো। বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাস্তালি, যে শরীফুজ্জামান শরীফ বলছে এবং এই কথাটা বলা হয় যে সরকার পরিচালনায় বলি, 6 মাসের পারফরমেন্স বলি, মন্ত্রিসভায় রদবদল বলি, যাই বলি না কেন, পাবলিক ইন্টারেস্ট এবং প্রশাসন পরিচালনা, এই দুটো জায়গাকে আপনি কীভাবে দেখেন? এবং যে কথাটা শরীফুজ্জামান শরীফ বলছেন এবং আইন শৃঙ্খলার জায়গাটিতে স্থিতিশীলতার জায়গাটা, যেটা জনগণের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা ছিল, কতটা ফিরল? প্রথম কথা হচ্ছে গিয়ে যে যতটুকু আমরা গত 6 মাসে দেখলাম যে সরকার ক্ষমতার যে ভারসাম্য একটা রক্ষা করতে চাচ্ছেন, তার যে বিশাল জয় নিয়ে তিনি এসেছিলেন, সেই জয় অনুযায়ী তিনি মন্ত্রিসভাটাকেও বিশাল করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে দেখলাম যে বিশাল একটা উপদেষ্টা পরিষদের বহর, তাদের সহকারী মিলিয়ে আর কি সবাইকে ক্ষমতার কতটা স্বাদ দেওয়া যায়, কত সর্বোচ্চ স্বাদ দেওয়া যায়, তার একটা চেষ্টা হয়তো সরকার প্রধানের বা বিএনপি নীতি নির্ধারকদের ছিল। সেই জায়গা থেকে তারা ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে দেখছি যে আমরা মন্ত্রীদের চেয়ে প্রতিমন্ত্রীদের খবরদারি বেশি, কোথাও কোথাও আবার মন্ত্রী প্রতিমন্ত্রী থাকার পরে ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার খবরদারি বেশি। এই খবরদারির ফলে একটা আমলারা এক ধরনের সুযোগ নিচ্ছে। প্রশাসনে যে আমলারা আছেন তাদেরকে কিন্তু মন্ত্রীরা এখন বোঝার চেষ্টা করতেছেন, আমলাদের মনোভাব বুঝে মন্ত্রীরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন। আমলাদের কাছ থেকে মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা, এমনকি উপদেষ্টারা পর্যন্ত কাজ শিখছেন, যেটি হওয়ার কথা ছিল যে মন্ত্রীরা, উপমন্ত্রীরা বা উপদেষ্টারা হচ্ছে তাদেরকে এক ধরনের দিক নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী প্রশাসন চলবে। এখন প্রশাসন কি বলছে, প্রশাসন কি ফিডব্যাক দিচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকার সিদ্ধান্ত নিচ্ছেন। এই ধরনের একটা হজবরল পরিস্থিতি আছে। আবার প্রত্যেকটা মন্ত্রণালয় দেখবেন যে অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এক ধরনের নেপথ্যের আর কি, এটা এক ধরনের প্রতিযোগিতা চলে যাচ্ছে ইন্টারনাল নিজেদের মধ্যে, কে কার চেয়ে বেশি পারদর্শী। হয়তো পলিটিক্যালি সে অনেক সিনিয়র একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, কিন্তু সেইখানে যাকে জুনিয়র প্রতিমন্ত্রী করা হয়েছে, জুনিয়র যার পলিটিশিয়ান, সে হয়তো বিএনপিতে খুবই আর কি এতদিন হয়তো তাকে কেউ দেখেনি বিএনপির রাজনীতি ওইভাবে, কিন্তু তিনি এখন হচ্ছে ওই মন্ত্রীর খবরদারিতে পড়ছেন। সেটা আমরা দৃশ্যমান বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেখছি। তারপর উপদেষ্টাদের খবরদারি তো এরকম যে এখন যেটা উপদেষ্টারা দৃশ্যমান খবরদারি করছেন, এটা তো উপদেষ্টাদের কাজ না। উপদেষ্টাদের কাজ ছিল সর্বোচ্চ প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া, দিক নির্দেশনা। সেই জায়গাগুলোতে অনেকটা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের ওভারটেক করে উপদেষ্টারা যেই ধরনের খবরদারি করছেন, এতে আমার মনে হয় যে এক ধরনের সমন্বয়হীনতার মোটামুটি স্পষ্ট হয়ে উঠছে ডে বাই ডে। তারপর আপনি দ্রব্যমূল্য এবং প্রশাসনের যে কথা বলেছেন, আমি প্রশাসনটা তো বললামই। দ্রব্যমূল্য এই মুহূর্তে আপনার সহনীয় পর্যায়ে আনবার জন্য যেই উদ্যোগগুলো দরকার, সেই উদ্যোগগুলো এখনও সরকার নিতে পারেনি। বাণিজ্য মন্ত্রণালয় এই ক্ষেত্রে এক ধরনের ডে ওয়ার্ক করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য যেই ধরনের উদ্যোগ দরকার ব্যবসায়ীদের সঙ্গে এবং সরকারের, সেই উদ্যোগগুলো আমরা দেখছি না। মন্ত্রী হয়তো এখন বাণিজ্য মন্ত্রী একসঙ্গে 4টা মন্ত্রণালয় সামলান। আমার মনে হয় না যে বাংলাদেশে অতীতে কোনো মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তার আরও 2টা মন্ত্রণালয় সহ 4টা মন্ত্রণালয় ওনার পক্ষে সামলানো কিনা সম্ভব কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন আমার কাছে। সেই মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সামলানোর জন্য, পরিস্থিতি সামলানোর জন্য যেই ধরনের উদ্যোগ দরকার,
সেই সম্পর্ক ওনার ব্যবসায়ীদের সঙ্গে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বাণিজ্য যিনি মন্ত্রী, যার সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক থাকবার কথা, সেই বাণিজ্য মন্ত্রীর সাথে বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীর কোনো সম্পর্ক নাই। আপনি যদি বলেন যে বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ী আন্তরিক বাণিজ্য মন্ত্রীর নামও জানা ঠিক মতো, এমনকি বাণিজ্য মন্ত্রীও বলতে পারবেন। আমি হরক করে বলতে পারি যে বাংলাদেশের প্রথম সারির 50 জন ব্যবসায়ীর নাম বলেন। ওনার সাথে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের কোনো সম্পর্ক নেই। তো যেই মন্ত্রীর ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক থাকে না, সেই মন্ত্রণালয় কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটা থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেকটা চেষ্টা করছে সরকার, কিন্তু তারপর আমরা দেখছি যে প্রায় খুন খারাপি অব্যাহতভাবে আছে। এবং আজকে যে রংপুরের যে ঘটনাটা, এটাকে তো আর কি রেগুলার ঘটনা, এরকম প্রায় হয়। হ্যাঁ, ঢাকা বাংলাদেশের সারা বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটা পুলিশ প্রশাসন এটা রুটিন ওয়ার্ক করে, এর বাইরে কিছু করে না। হয়তো এটা নিয়ে 2-3 দিন একটা ফোকাসে থাকবে, এরপরে এটা ধামাচাপা যাবে। এই অতীতের স্বাভাবিক নিয়মটাই এখন যেন নিয়ম হয়ে পরিণত হয়েছে। আবার আপনার কাছে আসবো। অনিক রায়, এই যে সরকারের 6 মাসের পারফরমেন্স এবং যে রদবদল হলো, আপনি কীভাবে দেখেন? এনপিএ কিভাবে দেখে? আমি কথাটা শুরু করব একটা ছোট কমেন্ট দেখায় আমি শুরু করতে চাই। সেটা হলো, গভর্নমেন্ট যখন একটা কাজ শুরু করে সে তো একটা টিম বানায়। এবং আমরা শুনছি যে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ নাইমেই প্রথম বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তার মানে তার টিম সেই প্ল্যানটা জানে, সেই টিম সেটা এক্সিকিউট করবে। তো আমি আপনার এটা কমেন্ট দেখাই, সেটা হলো বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি কমেন্ট করছেন যে আমাদের প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের জনগণের উন্নতির জন্য। তিনি কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করলে ভালো হবে সেভাবে চিন্তা করেই আমাদের পদায়ন করেছেন। আচ্ছা, কিন্তু দেখেন কিভাবে হবে, কি প্ল্যান, কি কাজ হবে, সেটা 6 মাস পরেও একজন মন্ত্রী আসলে ঠিকঠাক জানেন না। তাহলে আমার প্রথম প্রশ্নটা হলো যে আমাদের যে প্রাইম মিনিস্টার যে প্ল্যান নিয়ে আসছেন, সেই প্ল্যান আসলে কী, সেই প্ল্যানটা আসলে কি কি কাজ হবে সেটার কোনো ক্লিয়ার ডিরেকশন আমরা এখন পর্যন্ত পাই নাই। ফলে এর মধ্যে আপনি টিম বাড়ান না টিম কমান, সেটা দিয়ে আসলে খুব একটা রেজাল্ট এটা আসলে আসে না। এবং প্রথমত বিষয় হলো যে আপনি যখন এরকম ইন্টেন্সিভ কাজ করেন, আমি যদি বুঝে থাকি যে গভর্নমেন্টের একদম টপ নচ যেই জায়গাটা, মন্ত্রিসভা, ক্যাবিনেট, তার একদম ক্লোজিং সার্কেল, এটা আসলে এত বড় সংখ্যা, সেটার কোলেবর ধরে রাখা এবং সেই কোলেবরে পারফর্ম করানো, এটা খুবই কঠিন। এবং আমার মনে হয় যে গভর্নমেন্ট আসলে সেই পথেই যাইতেছে। সো এটা হলো প্রথম বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো গভর্নমেন্ট রদবদল করবে, গভর্নমেন্ট আরও মানুষ ঢুকাবে, এগুলো আসলে টোটালটাই এই গভর্নমেন্টের উপর আছে, সে তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। আলোচনার বিষয় মূল যেটা হলো সেটা হলো মানুষের উপর ইম্প্যাক্ট কী পড়তেছে। আমি যদি দেখেন, প্রথমটা আছে আইন শৃঙ্খলা নিয়ে। কারণ আমি যদি লক্ষ্য করে থাকি যে আমাদের জুলাই আগস্টের পর থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি একটা, তাদের মোরালও ডাউন, সংখ্যায় যথেষ্ট কম। যেই সব থানায় জেলায় দেখা যেত যে থানায় 30 জন 40 জন 50 জন থাকার কথা, এখন দেখবেন যে আপনি বিশেষ করে প্রান্তিক অঞ্চলগুলোতে গেলে দেখবেন আপনি 15 জন আছে, 20 জন আছে। এরকম একটা মনোবলের মধ্যে কিন্তু আসলে আমাদের পুলিশ বাহিনী ছিল। এর মধ্যে দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে কি কমেন্ট করলো। স্বরাষ্ট্রমন্ত্রী একটা মানে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা পুলিশ লাইনের ভিতরে ভেঙে ঢুকে গেল, ব্রাহ্মণবাড়িয়ায় তারা ওইখানে গিয়ে ভাঙচুর করলো। তারপর এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা একটু এরকম। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটা রুল অফ বুক আছে, তার আইনের একটা বুক আছে, সেইটা অনুযায়ী সবাইকে সমান জাজমেন্ট করা তার হলো কাজ। এখন ওইখানে গান হওয়ার জন্য বা ওইখানে সাউন্ড হওয়ার জন্য এলাকার আশেপাশে মানুষজন বিরক্ত হচ্ছে কি হচ্ছে না, সেইটা ধৈরা সেইটার একটা পলিসিও আছে। কিন্তু এখন আপনি সাপোজ আপনি চিন্তা করেন বাংলাদেশে ওয়াজ হয়, এই যে কয়েকদিন পরে শুরু হবে ওয়াজের রমরমা মৌসুম, সেই সময় গিয়ে ঠিক ওই সময়টাতেই তো ম্যাক্সিমাম স্কুল কলেজের ফাইনাল পরীক্ষা চলে। এবার কি শিক্ষার্থীরা এলাকায় গিয়ে যদি একটা ওয়াজে ভাঙচুর করে, সেটা রিয়াকশন কি দিবেন আপনি? কিন্তু দেখেন পুলিশ লাইন ভাঙা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলারে এক প্রকার জাস্টিফিকেশন দিলেন, বরঞ্চ বেশ কিছু পুলিশ অফিসারের স্থানান্তর করা হয়ে গেল নগদের উপর। তার মানে কি পুলিশের মোরাল আপনি কি দিয়ে তৈরি করবেন? তার এবং তিনি যেই পয়েন্টে যেভাবে কথা বলছেন, তার মানে তো আমিও যদি কালকে 1000 লোক নিয়ে গিয়ে কোথাও হাজির হই, ভাঙচুর শুরু করে দেই, আমার কথা শুনতে বাধ্য হবে। তার মানে তো এখানে কোনো রুল থাকলো না, এখানে কোনো রুল অফ ল থাকলো না। এখানে পুরোটা যেটা হইলো, যে শক্তি নিয়ে আসবে আচ্ছা ভাঙচুর করবে, তার কথাটাই শুনে নেওয়া হবে, তাকেই বস মেনে নেওয়া হবে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু বড় ধরনের উন্নতি আমরা লক্ষ্য করি নাই। আমরা এখনও ঢাকা শহরে রেগুলার ছিনতাইয়ের গল্প শুনি।
তা আমরা এখনো ঢাকা শহরে মনে করুন মোহাম্মদপুরের ঘটনায় যদি আপনি লক্ষ্য করেন, প্রতিনিয়ত মোহাম্মদপুরে নানান ধরনের অকারেন্সের খবর আসছে, শুধু মোহাম্মদপুর না, ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। সেটা নিয়ে কিন্তু কোনো ফাংশনিং কাজ হয় নাই। দ্বিতীয়ত আমরা খুবই, এই যে মনে করেন যেই ঘটনাটা আমাদের সামনে রংপুরে আসলো, আপনি যদি ইয়াবার দৌরত্ব চিন্তা করেন, ভয়ানক আকারে আমাদের সোসাইটিতে পৌঁছে গেছে। আপনি এলাকায় এলাকায় ডিলার পাওয়া যাচ্ছে, তারা বাসায় বাসায় এসে পৌঁছায় দিচ্ছে, এরকম কথাবার্তা আমরা শুনতে পারতেছি। তাহলে পুলিশ কি এটা জানে না? নিশ্চয়ই জানে। বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবা চোরাচালানের রুট কোনটা? কক্সবাজার, তাই তো? কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চল তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা বাংলাদেশে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ কিভাবে চালাচ্ছেন না চালাচ্ছেন, তার তো কক্সবাজারে এক্সট্রা ডিউটি আছে, সে ওই আসনের এমপি, সে ওইখানে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা খুব ক্লিয়ারলি দেখলাম এই পুরোটা সময় যে সিন্ডিকেট, এই ইয়াবার সিন্ডিকেট, যে বৌদি আওয়ামী লীগের নেতা চালাইতো, তার নামে সমালোচনা হওয়ার পরে সে তার বউকে এমপি বানাই দিল। সেই বৌদি কিন্তু ঠিক ইলেকশনের আগে, পরে আরো খাতওয়ারি বিস্তারিত আলোচনা আসবো। তাহলে সরকার এই যে অগ্রাধিকার ঠিক করেছিল, সেই জায়গায় মোটা দাগে আপনি সরকার পারফরমেন্সে সন্তুষ্ট? আমি সোজা ভাষায় বলতে চাই, যেটা হলো প্রথম 6 মাস তো আসলে ঠিক একেবারে জাজমেন্ট দিয়ে দেওয়ার জন্য পারফেক্ট টাইম না, কিন্তু সরকার যেদিকে হাঁটা শুরু করছে সেইটা আসলে কোনোভাবেই কোনো মানে একটা ভালো দিকে আমরা যাচ্ছি এরকমের কোনো আসলে গতি পাওয়া যাচ্ছে না। জি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, যে প্রধানমন্ত্রীর প্ল্যানটা কি এখনো পরিষ্কার, এবং যেই পথে সরকার হাঁটছে আসলে এটা ঠিক? সবাইকে শুভেচ্ছা। দেখেন, যেহেতু আমাদের সম্মানিত 3 জন আলোচক, তাদের কিছু গঠনমূলক সমালোচনা আছে, আমাকে সবার উত্তর দিতে হবে। আমি প্রথমত আমাদের শরীফ ভাই যে কথাগুলো বললেন, দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। দেখেন, সরকার নতুন যে বাজেট, সেই বাজেটে প্রায় 60টি নিত্যপণ্যের উপরে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়েছে। এছাড়া আমার কাছে যেটি মনে হয়, আমি দেখেছি জন্মের পর থেকে বাজেট ঘোষণার পরপরই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এই প্রথম বাজেট ঘোষণার পরে দাম বাড়েনি, সহনশীল মাত্রায় ছিল। এখন বাংলাদেশে এমন না যে আসলে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সব কিছু খারাপ হয়ে গেছে আর আগে সব ভালো ছিল, বিষয়টা তো এরকম না। 16 বছরে কি আপনি সুখে ছিলেন? যদি থাকেন তাহলে বলেন, হ্যাঁ 16 বছরে আমি খুব ভালো ছিলাম। যদি ভালো না থাকেন তাহলে বলেন যে 16 বছরের যে সংকট এবং সমস্যা, সেটি এই সরকারের ঘাড়ের উপর এক ধরনের দায় চেপে বসেছে, তাই না? সুতরাং এই সমস্যা আসলে জাতীয় সমস্যা, জাতীয় সংকট। এই সংকট মোকাবেলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আর 16 বছর যদি আপনি ভালোই থাকেন, তাহলে তো দেশের জনগণ একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে দেয় না। তার মানে কি? অবশ্যই বাংলাদেশে ব্যাপক মাত্রায় সমস্যা ছিল এবং সেটির সমাধান খোঁজা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল। ওই সরকার আসলে সেই সমাধান খুঁজতে পারেনি। এমনকি নতুন একটি দল গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, তারাও তো আসলে নতুন বন্দোবস্তের কথা বলে বা সমস্যা সমাধানের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করে 18 মাস তারা তো আসলে ফাও সময় নষ্ট করেছে। এছাড়া আপনি ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আমলের যে প্রায় 2 বছর, সব মিলে 20 বছরের সমস্যা সংকট এই সরকারকে সমাধান করতে হচ্ছে। আপনি যদি আসলে 6 মাস বয়সী একটি সরকারের কাছ থেকে এই সকল সমস্যার সমাধান চান, সেটি আসলে বাস্তবিক অর্থে সেটি সমাধানযোগ্য নয়। সেটি পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাধান হবে এবং সরকারের মেয়াদেই। দেখেন, এই যে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলো, সেটির দায় কি বিএনপি সরকারের? আচ্ছা, এরপরে এই যে আপনার মহেশখালীতে একটি টার্মিনাল বিকল হয়ে গেল, সেটির দায় কি আসলে বিএনপি সরকারের? কারণ ওই টার্মিনাল যেভাবে আসলে তৈরি করার কথা ছিল, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো প্রবলেম ছিল। ক্যাপাসিটি চার্জের নামে যে লুটপাট হয়েছে, এটা কি আসলে বিএনপি সরকারের দায়? এবং সেই দায় এখনো পর্যন্ত আসলে বলা যায় বহন করা লাগতেছে। আপনি যে সমস্যাগুলো সৃষ্টি করেন নাই, সেই সমস্যাগুলো আপনার ঘাড়ের উপর এসেছে, আপনি তো ফেলাইতে পারতেছেন না। এগুলো আস্তে আস্তে সমাধান করা লাগতেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শোনেন, যেটি আমাদের শরীফ ভাই বললেন যে পুলিশের শৈথল্য। কেন? এই পুলিশ কাদের? ইন্টারিমের সময় কি করা দরকার ছিল? পুলিশের ব্যাপক পরিবর্তন। ইন্টারিমের সময় পুলিশের পোশাক পরিবর্তন করেছে, চরিত্র কোনো পরিবর্তন করে নাই। কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে? তাদের কোনো মোরালিটি শিক্ষা দেওয়া হয়েছে? হয়নি তো। সেই আগের পুলিশ দিয়েই এখনো পর্যন্ত দেশ চলছে। এখন চাইলেই তো বিএনপি সরকার সবাইকে একযোগে বাদ দিতে পারতেছে না,
তাই না? যারা অপরাধ করেছে তাদেরকে দেখবেন যে যারা বঞ্চিত ছিল তাদেরকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় বসাচ্ছে, সময় লাগবে। একদিনে তো পুলিশের সমস্ত যারা অপরাধ করেছিল, যেখানে ইন্টেরিম 18 মাসে পারে নাই, সেখানে এই সরকারের কাছ থেকে 6 মাসে আপনি সব পরিবর্তন চাইতেছেন, ভাই এটা তো হয় না। আমি মনে করি যে এখন গুম নাই, খুন নাই, নিপীড়ন নাই, মামলা নাই, জুলুম নাই, কথা বলার স্বাধীনতা আছে। আপনার কি সমস্যা আমি বুঝতেছি না। টকশো করে শেষ করে আপনি বাড়ি ফিরবেন নিশ্চয়তা ছিল না। এখন তো আপনারা 3 জন সরকারের সমালোচনা করলেন, তাই না? আপনাদের সমালোচনা করে উত্তর দেওয়ার জন্য আমি টকশোতে এসেছি। আর ওই সময় সমালোচনা শুনলেই কি হতো, তার নামে মামলা দেওয়া হতো, তাকে নানানভাবে হয়রানি করা হতো। সরকার চেষ্টা করছে সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালনা করার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি বলেন, দেখেন ইন্টারিমের সময় মব হয়েছে, এখন হ্যাঁ কোথাও কোথাও যে হচ্ছে না, বাংলাদেশের সব মানুষ ফেরেস্তা হয়ে গেছে এরকম তো না। বাংলাদেশের সব মানুষ যেমনিভাবে ফেরেস্তা হয়নি, তেমনিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি চাইলেই এটা আমেরিকা ইউরোপের মতন এটা হবে না, সময় লাগবে। বরং আমি মনে করি যে এই মুহূর্তে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন, তাকে নিয়ে তো এনসিপির অনেক সমালোচনা, অন্য মন্ত্রীদের প্রশংসা করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর জ্ঞান এবং মেধার ধারে কাছেও যেহেতু বিরোধী দলের কেউ নাই, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী একা প্লাস তারা 77 জন, তাও তাকে টেক্কা দিতে পারে না। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সব কিছুতেই দোষ। যেটা অনেক ভাই বললেন যে ওইটা তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা, যেখান থেকে ইয়াবার চালানটা হয়। আচ্ছা, এইটা কি আসলে আওয়ামী লীগের সময় ছিল না? এখন ওই এলাকার অনেকে এই ব্যবসার সাথে জড়িত। আমরা প্রায়ই দেখি যে একজন মানে মনে হয় যে আল্লাহর অলি, কিছুদিন আগে দেখেন নাই, সে টুপি মাথায়, হ্যাঁ দাড়ি, মানে মেহেদি লাগানো, দেখে মনে হচ্ছে এই মানুষটা তো অপরাধ করতেই পারে না, অথচ তার পেটের সাথে ইয়াবা বাঁধা। কি করবেন? যেখানে এই সমস্যাগুলো স্বাধীনতার পর থেকে ওই এলাকায় এরকম ইয়াবা বিরতির পর ফিরে আবার আপনার কাছে আসবে। যে মোহাম্মদ রাশেদ খান, নাহিদ ইসলাম আজকে কিছু মন্তব্য করেছেন, এগুলো একটু জবাব শুনতে চাই। গত 6 মাসে সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের অপরিকল্পিত ও অব্যবস্থাপনার কারণে মানুষের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে। সরকারের উপর আস্থা তলানিতে ঠেকেছে বলেও মন্তব্য তার। আপনি কি বলবেন? নাহিদ ইসলাম তো গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক। এখানে অনেক রায় আছেন নাহিদ ইসলামের উপর আস্থা এবং বিশ্বাস রেখে নতুন বন্দোবস্ত করার জন্য তারা এনসিপি নামক দলে যুক্ত হয়েছিলেন। আজকে তার পরিচয় কি? অন্য একটা সংগঠন। কেন তিনি এনসিপির নেতা হিসেবে এই টকশোতে আসলেন না? সেই প্রশ্ন আমি অনেক রায়কে করছি, এবং আমিও জানি নাহিদ ইসলাম নিজে 6 মাস দায়িত্ব পালন করেছিলেন, তাই না? তিনি কি 6 মাসের জন্য সরকারে গিয়েছিলেন, নাকি নতুন বন্দোবস্ত করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য গিয়েছিলেন? তিনি ক্ষমতায় গিয়ে দল গঠন করলেন, এর জবাবদিহিতা এ জাতির কাছে নিশ্চিত করেছেন। কেন তিনি কিংস পার্টি গঠন করলেন রাষ্ট্রীয় অর্থ খরচ করে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায় তিনি এনসিপি গঠন করলেন? এবং এটার প্রমাণ তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ছাত্রদের একটি দল গঠন করা উচিত। শরীফ ভাই বলেননি? তিনি আশীর্বাদ জানিয়েছিলেন। প্রেস সচিব কি বলেছিল? এই নাহিদ ইসলাম একসময় প্রধানমন্ত্রী হবে। কেন তিনি একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজনকে মাস্টারমাইন্ড বানিয়ে দেন? তাহলে এই শহীদেরা কারা? আমরা কারা? আপনারা কারা? তাই না? তো তারা যে সময় দায়িত্বে ছিল, সে 18 মাসের জবাবদিহিতা এখনো পর্যন্ত নিশ্চিত করেছে? তারা নিশ্চিত করে নাই, কিন্তু বিএনপি সরকার 6 মাসের জবাবদিহিতা জাতির সামনে উত্থাপন করেছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনোই এটি হয় নাই। তার মানে কি? যে প্ল্যানের কথা বললেন না, যে পরিকল্পনার কথা বললেন, এগুলো পরিকল্পনা। সরকার তার 6 মাসের জবাবদিহিতা জাতির সামনে প্রতিনিয়ত উত্থাপন করবে। নাহিদ ইসলাম সরকারের 6 মাসের মূল্যায়নে সরকারকে ব্যর্থ বলেছেন। আমি বলবো আস্থা তলানিতে, এক্স্যাক্টলি একই তো কথা। আমি বলবো যে যারা অপোজিশনে আছে, দেখেন গণ অভ্যুত্থানের একটি শক্তি সরকারি দলে, গণ অভ্যুত্থানের অপর শক্তি তারা বিরোধী দলে। সরকারি দল যদি তার 6 মাসের জবাবদিহিতা জাতির সামনে উত্থাপন করতে পারে, যারা অপোজিশনে আছে সেই কথিত বিরোধী দলের 6 মাসের মূল্যায়নটা কি? জাতি কি বলতেছে? একজন আপনার জামাতের এমপি, তিনি জাতীয় সংসদে যান পর্দার জন্য, হাসনাত আবদুল্লাহ যান গাড়ির জন্য, তাদের আরেকজন এমপি যান বাড়ির জন্য, মানে অফিসের জন্য। কেউ চান ওভেন, কেউ বাবার মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন, অথচ তিনি মুক্তিযোদ্ধার সন্তানই না। তো এরকম আমরা অনেক কিছু দেখেছি। সাতক্ষীরার এমপির কথা আমি নাই বললাম, তাই না?
সুতরাং আমি মনে করি সরকারি দলের মূল্যায়ন যেমনি হয়ে দরকার, ঠিক গণ অভ্যুত্থানের সব থেকে বেশি সুবিধাভোগী জামাত এবং এনসিপি। গণ অভ্যুত্থান না হলে কি বাংলাদেশে এনসিপি নামক দলের পয়দা হতো? গণ অভ্যুত্থান না হলে কি এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি তারা কি বাংলাদেশের প্রধানতম বিরোধী দল হতে পারতো? সুতরাং সরকারি দলের মূল্যায়নের পাশাপাশি তাদের মূল্যায়ন দরকার। আরেকটি বিষয় বলে শেষ করি, শোনেন। এই যে আজকে জামাতের আমির বলেছে যে 24-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল। 71-এর যুদ্ধ বাংলাদেশে হয়নি। সেই যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? সেই যুদ্ধের সময় জামাত ইসলাম কোথায় ছিল? পাকিস্তানের কোলে ছিল। যে সময় 47-এ দেশভাগ হয়, সেই সময় জামাত ইসলাম কোথায় ছিল? সেই সময় তারা ব্রিটিশদের দালালি করছিল। যে সময় 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেই সময় তারা পাকিস্তানিদের দালালি করছিল। এমনকি স্বাধীনতার পরে তারা এরশাদের দালালি করেছে, এমনকি তারা আওয়ামী লীগের দালালি করেছে। অর্থাৎ জামাতের দালালির কোনো শেষ নাই। আপনি যদি বাংলাদেশে দালাল সংগঠনের মানে বিচার করেন যে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়েছিল না, দেখেন তো ওই ঘাতক দালাল 1 নম্বরের তালিকায় জামাত ইসলাম। আজকে তারা যুদ্ধ করতে চায়, মানে 71-এর যুদ্ধে অংশ না নেওয়ার আফসোস থেকে এই জামাতের আমির আর একটি যুদ্ধে অংশ নিতে চান। 24-এ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে না, এইটাও তো আপনারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন, তাই না? তো আমার কথা হলো, এই 24-এর গণ অভ্যুত্থানের সময় জামাতের আমির সাহেব আপনি কোথায় ছিলেন? একটা দিনের জন্য রাজপথে নেমেছিলেন? সুতরাং আপনি বাংলাদেশে যদি আরেকটা যুদ্ধ হয়, আপনাকে মাঠে পাওয়া যাবে না। আচ্ছা, আমার ভাইয়ের কথা যদি উত্তর দিই, 1 মিনিটে শেষ করি। রাসেল ভাই যেটি বলেছিলেন যে মন্ত্রীর থেকে প্রতিমন্ত্রীর ক্ষমতা বেশি, কোথাও কোথাও আবার মন্ত্রী প্রতিমন্ত্রীর থেকে উপদেষ্টার ক্ষমতা বেশি। এখনো পর্যন্ত এরকম কোনো চিত্র আমার চোখে পড়ে নাই। যদি রাসেল ভাইয়ের কাছে কোনো তথ্য উপাত্ত বা তার কাছে মনে হয় যে এই মিনিস্ট্রিতে এ ধরনের ঘটনা ঘটছে, তাহলে তিনি আমাকে বলতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি সেক্ষেত্রে উত্তর দিতে পারবো। বাট আমি এতটুকু বলি, শোনেন, সরকারের মন্ত্রীরা যথেষ্ট ভালো করছে, কিন্তু যেটি বলতে হয় যে এই যে লোডশেডিং, মানুষ তো কষ্টে আছে। এখন কষ্টে কি শুধুমাত্র রাসেল ভাই আছে নাকি আপনি আছেন? মন্ত্রীদের খারাপ আমার কিছু বলে নেই তো, ভালোই বলছি। আমি একটু আসি, আমার বাসায় কি লোডশেডিং হয় না? যারা বিএনপির নেতাকর্মী তাদের বাসায় কি লোডশেডিং হয় না? তো বলতে পারেন যে সরকারের 6 মাসের অর্জন, সেই অর্জনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে, মানুষ সেটির প্রশংসা করেছে। রিসেন্ট কয়েকটা জরিপ আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা বেড়েছে। বিএনপির প্রতি মানুষের সন্তুষ্টিও আছে, কিন্তু একটা প্রবলেমটা হলো এই যে লোডশেডিং, জ্বালানি সংকট, গ্যাস সংকট, এটির কারণে মানুষ কষ্ট পাচ্ছে এবং এটি একটি জাতীয় সংকট। এই জাতীয় সংকটকে পুঁজি করে জামাত এবং এনসিপি মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং এই জায়গাটাই আমার কাছে মনে হয় সরকারের সমালোচনা করার আপনার সুযোগ আছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সরকারকে আপনাকে শেখ হাসিনার মতন হুমকি দিচ্ছে যে বেশি কথা বলে লাইন কেটে দিব, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিব। সরকার যেহেতু ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগের 16 বছরের দায়টা মাথায় নিয়ে এই জনগণের কাছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ সরকার আন্তরিকতার সহিত এই সমস্যাগুলো, এই সংকটগুলো, এই জাতীয় সমস্যাগুলো সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে যে সময় আমি উদ্যোগ নিচ্ছি সমাধান করার, তখন তো আপনি আমাকে বাধা দিচ্ছেন। এই যে যুদ্ধের হুমকি দিলেন জামাতের আমির, পতনের হুমকি দিলেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন, মিথ্যাচার করতেছেন, প্রপাগান্ডা করতেছেন, তাহলে মানুষ তো এক প্রকার বিভ্রান্ত হবেই। যে সময় আমাদের বিরোধী দলের দায়িত্ব ছিল মানুষকে সচেতন করা, রাষ্ট্রের পুনর্গঠন করা, বরং এই রাষ্ট্র যাতে এগোতে না পারে এই জন্য 71-এর বিরোধী শক্তি তারা আবারও আরেকটি যুদ্ধ করতে চায়। সেই যুদ্ধ এদেশের জনগণের সাথে নাকি অন্য কোনো দলের সাথে, নাকি এই যুদ্ধ অন্য কোনো দেশের সাথে আপনারা লাগাতেছেন, আমরা সেটি জানতে চাই। জি, শরীফুজ্জামান শরীফ, আপনিও কি তাই মনে করেন কিনা, এই যে সংকট আছে, সংকটকে পুঁজি করে আসলে জামাত, এনসিপি বা বিরোধী দল সেটার সুযোগ নিতে চায়? এবং একটু সাথে যুক্ত করতে চাই, আমরা শুধু গ্যাস বিদ্যুতের কথা বলছি, আজকে যখন আলোচনা টেবিলে তখন রাজশাহীতে সার নিয়ে কৃষকের সাথে হয়রানির সম্মুখীন হচ্ছে। কুড়িগ্রামে 197 বস্তা সার ডিলারদের গুদাম ভেঙে কৃষকরা নিয়ে গেছে। অর্থাৎ সার নিয়েও যে নতুন করে একটি সংকট। ধন্যবাদ। আমরা এর আগের যে আলোচনাটা শুনলাম, রাসেল যে আলোচনাটা করলো যে আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি 4টি মন্ত্রণালয়ের তাকে সামলাতে হয়, যোগাযোগ মন্ত্রীকে 3টি মন্ত্রণালয়ে তাকে সামলাতে হয়। তার অর্থ হলো 2 জন মানুষ 7টা মন্ত্রণালয় সামলাচ্ছেন, অথচ এতগুলো মন্ত্রণালয় একসময় কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ছিল। তার মানে হলো যে এই সময়কালে আমরা গত কয়েক বছরে আমাদের এখানে মিনিস্ট্রির সংখ্যা বেড়েছে। সুতরাং আপনার এখানে 50, 60
এটিকে যদি আপনি ফেস করতে চান, প্রপারলি কাজ করতে চান, কখনো কখনো আপনি না চাইলেও আপনার মন্ত্রণালয়গুলোতে আপনার নতুন লোক নিয়োগ দিতে হবে। এটা হচ্ছে রিয়েলিটি। কারণ যদি আপনি সার্ভিস চান, অনেকগুলো জায়গা আপনি না চাইলেও, আপনার প্রশাসনিক ব্যয় বাড়লেও আপনি একটা মন্ত্রণালয় কি 4টা মন্ত্রণালয় একজন মানুষের কাঁধের উপরে দিয়ে চালাতে পারবেন? এটা কোনোভাবেই সম্ভব না। বিএনপি সংগ্রামের ভেতর থেকে, সংকটের ভেতর থেকে সামনে এগিয়েছে। আবার বিএনপির কাঁধে উত্তরাধিকার সূত্রেও অনেকগুলো সমস্যা তাকে ফেস করতে হচ্ছে। আমরা অবশ্যই এটি এতটা অবিবেচক না যে আন্তর্জাতিক পরিসরে যে যুদ্ধটা, যে যুদ্ধের অনিবার্য কতগুলো ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে, এটা আমরা রিয়েলাইজ করব না, অবশ্যই করব। আবার এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে কতগুলো জায়গা আপনার ডোমেস্টিক ইস্যু আছে, যে ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করার প্রয়োজন। আমি কোথায় করা দরকার আমি সেটি বলবো, এবং আপনার প্রশ্ন সহ। আবার কতগুলো জায়গা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগের তো একটা দায় বিএনপির উপরে পড়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও কতগুলো কাটা বিছিয়ে দিয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম চেয়েছিলেন, তার 3টা প্ল্যান ছিল। প্রথম প্ল্যানটা হলো তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, এবং সেই কারণে ঈদের জামাত থেকে 5 বছর চাই, কোথায় ওয়াজ মোনাজাত করা, এই বিষয়গুলো তার যে পিয়ার, এরা এটা প্রচার করতো, এবং তার যে প্রেস সেক্রেটারি তিনি এটিকে প্রমোট করতেন নানাভাবে। সেকেন্ড, তার যে প্ল্যানটা ছিল যে দীর্ঘদিন থাকতে না পারলে জামাত এনসিপিকে তিনি পাওয়ারে বসাবেন, এবং তিনি যখন নিশ্চিত হয়েছেন যে দুটো কোনোটাই এক্সিকিউট করা যাবে না, তিনি কতগুলো কাটা বিছিয়ে দিয়ে গেছেন আমাদের রাজনীতিতে, এবং এই কাটাগুলো বিএনপির সামনে বিছিয়ে দিয়েছেন। আপনি একটা রাজনৈতিক সরকার, আপনি নির্বাচনের দিকে এগোচ্ছেন, আমাদের এখানে পে স্কেল প্রয়োজন আছে, অস্বীকার করব না, কিন্তু এই সিদ্ধান্তটা একটা রাজনৈতিক সরকার তারই তো নেওয়া উচিত ছিল। 2 মাস পরে, 3 মাস পরে নির্বাচন হচ্ছে, আপনি কেন একটা অনির্বাচিত, আমলা নির্ভর, দুর্বল একটা সরকার, অর্থনৈতিক অবস্থা খারাপ, এই দায়টা আপনি বিএনপির কাঁধে কেন চাপিয়ে গেলেন? নাম্বার 1, একটা বেসিক জায়গা আমাদের এখানে ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের এখানে আলোচনা আছে। আমি তো মনে করি যে ওই হত্যাকাণ্ড যদি রিয়েল তদন্ত হয়, তাদের অনেকেই এটার মধ্যে যুক্ত হয়ে যাবে। কেন? এর পেছনে আমার কাছে কতগুলো যুক্তি আছে, এবং এই ধরনের কতগুলো, এখন আপনি দেখেন রোজ শাহবাগ অবরোধ হচ্ছে। শরীফ ভাই, নিশ্চয়ই আপনার খেয়াল আছে, আমি একটু যদি অ্যাড করি যে শরীফ ওসমান হাদির ভাই অমর হাদি, তিনি কিন্তু ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে এই হত্যার পিছনে, মানে তার ভাইয়ের হত্যার পিছনে জামাতের আমিরের একজন পিএস, তার নাম জুবায়ের, তিনি জড়িত। কারণ ঢাকা 8 আসনে যাতে ওসমান হাদি নির্বাচন না করে, এজন্য এই জামাতের আমিরের পিএস তাকে বারবার আসলে এক প্রকার বিভ্রান্ত করছিল। এমনকি বলা হয়েছিল যে এই আসন থেকে নির্বাচন না করে যদি অন্য কোনো আসন থেকে নির্বাচন করা হয়, জামাত থেকে সহযোগিতা করবে। সে সময় ওসমান হাদি তাকে বলেছিল, মানে সেই জুবায়েরকে, জামাতের আমিরের পিএস, যে আমি প্রয়োজনে 500 ভোট পাবো, তারপরেও আমি এই আসন ছাড়বো না। এখন প্রশ্ন থেকে চাই যে ওই যে ওসমান হাদির ভাই অমর সাহেব এখন তো চাকরি করেন, সম্ভবত তিনি ইংল্যান্ডে আছেন, হাই কমিশনে চাকরি করেন, তো তার ভাই যে কথা বললো জামাতের আমিরকে এখনো পর্যন্ত উত্তর দিয়েছে, এবং সেই জুবায়ের কোথায় আমরা জানতে চাই। আমি জাস্ট অ্যাড করলাম এই জায়গাটায় আপনি যদি দেখেন, ওসমান হাদিকে গুলি করে তারা বাংলাদেশের ঢাকা শহর থেকে সিলেট সীমান্তে চলে যাচ্ছে। দেশের বাইরে বসে জুলকারনাইন সাহেব তিনি সব তথ্য পাচ্ছেন, সরকার তথ্য পায়নি। এরা যে পালিয়ে যাচ্ছে, সরকার ধরেনি কেন? প্রথমত হয় সরকার জানার পরে ধরেনি, অথবা যদি তথ্য সরকার না পেয়ে থাকে, তাহলে জুলকারনাইন সাহেবকে যারা তথ্য দিয়েছে, যে গোয়েন্দারা, তাদেরকে সাসপেন্ড করা উচিত। সরকার কোনোটাই করেনি। অন্যান্য যে সংকটগুলো সরকার তৈরি করে রেখেছে, এই সংকটগুলো বিএনপির কাঁধে এসে পড়েছে। আবার বিএনপি এই জায়গাটায় কতগুলো, হ্যাঁ, আমি বিএনপির ভালো কাজের অবশ্যই প্রশংসা করব। এই সময়কালে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একটা বেসিক কাজ, বাংলাদেশের অবসরপ্রাপ্ত বেসরকারি স্কুলের যে শিক্ষকদের পাওনা, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমরা টকশো করি, আমাদেরকে অনেকেই অনেক সমস্যার কথা বলে। আমি এই ধরনের অন্তত 10 জন মানুষকে চিনি যারা বছরের পর বছর অপেক্ষা করছে এই কয়টা টাকা, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা বাড়ি বানাবে, কেউ হজ করবে, কেউ মেয়ের বিয়ে দেবে, এটি অবমুক্ত করার একটা উদ্যোগ গ্রহণ করেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সমালোচনাটা আমি এই কারণে করব যে বাংলাদেশের এই সময় তাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি। নাটোরে যখন
আপনি বিএনপির কর্মীরা সরকারি অফিসে হামলা করার পর যখন প্রশাসন মামলা করে তারপরে ডিসিকে যখন আপনি অপসারণ করেন, স্বাভাবিকভাবে আমি আপনাকে বলবো যে আপনি হামলাকারীদেরকে সহযোগিতা করছেন। সালাউদ্দিন সাহেব, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি একটা কারণে, বাংলাদেশের এই যে সংবিধান, এই সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য জামাত এনসিপি সহ তাদের অনুগতরা ৭২-এর সংবিধানকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে অবিরত যে বিষোদ্গার করেছে এবং যার টার্গেটটা ছিল মূলত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, তার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব যে সাহসিকতা এবং যুক্তি দিয়ে তথ্য দিয়ে সেটিকে নাকচ করে দিয়েছেন, আমি তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু একই সাথে আমি তাকে এই জায়গাটায় সমালোচনা করব যে আপনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া একটা বিশেষ এলাকা, এটি আপনি বলতে পারেন না, এটি বলা যায় না, এটি আপনার দুর্বলতার প্রকাশ। আমি সমালোচনা করব ওই জায়গায়, কেন সমালোচনা করব? এই কারণে সমালোচনাটা করব, সেটি রূঢ় হতে পারে যে বাংলাদেশের এখন যে ক্ষমতার ভারসাম্য, রাজনৈতিক শক্তির ভারসাম্য, বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু আপনি আলোর মুখে দাঁড়িয়ে আছেন বিএনপির সময়, এখান থেকে যদি আপনি আপনার পজিশন শিফট করেন, রাজনীতি শিফট করেন, চলে যাবে কার কাছে? যারা হচ্ছে এতদিন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তাদের হাতে। সুতরাং তাদের হাতে যেন না যায় সেই কারণে আমি অবিরত বিএনপিকে সমালোচনার মুখে রাখবো। সে যদি পথভ্রষ্ট হয়, তার কর্মীদের খাই খাই রাজনীতি যদি বন্ধ করতে না পারে, তার মন্ত্রীদের যাদের সম্পর্কে কথা উঠছে যে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে পড়েছে নিজেদের দায়িত্ব পালন করা অবস্থায়, আমি অবশ্যই তার সমালোচনা করব। বিরোধী দল, হ্যাঁ বিরোধী দলের সমালোচনা আমি করব, কিন্তু এটি করব আগে সরকারি দলকে সমালোচনার পর। কারওয়ান বাজারে চাঁদাবাজি কারা করে আমি বিএনপির কাছে এটা অবশ্যই জানতে চাইবো। তারপরে আমি বলবো যে ওখানকার যে এমপি, তিনি তো বিরোধী দলের, তিনি কি ভূমিকা রেখেছেন। তারপর আমি বলবো বিরোধী দলের এমপিকে যে আপনি এসে কারওয়ান বাজারে দাঁড়ান এবং দাঁড়িয়ে বলেন যে বিএনপি আমাকে সহযোগিতা করছে না, কিন্তু প্রথম চাওয়াটা হচ্ছে বিএনপির কাছে। আমি বিরোধী দলের এই জায়গাটা সমালোচনা করব। কেন? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার যেমনিভাবে সুবিধা গ্রহণ করে, বিরোধী দলের এমপিরাও সুবিধা নেয়। সুতরাং সরকারের সমালোচনা আমি ৮০ ভাগ করলে অবশ্যই ২০ ভাগ সমালোচনা আমি বিরোধী দলের করব। এবং তাদের যে এই যে মানে চালাকির যে রাজনীতি, আপনি রাষ্ট্রপতি নির্বাচনে দেখলেন, ভোট দিলেন আপনি কর্নেল অলিকে, আর ভোটের পরে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমি অবাক হয়ে যাই, জামাতের নেতাকর্মীরা এই প্রশ্নটা করতে পারে না? করা উচিত না? অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীদের তো এই প্রশ্নটা করা উচিত যে আপনি এই অভিনয়টা কেন করছেন। তাহলে এই ভদ্রলোক কি যেটা এতদিন বলেছে সেটি কি পারফেক্টলি? কর্নেল অলিকে কি এই ধরনের একটা জায়গায়, একটা অড পজিশনে ইচ্ছে করে ঠেলে দেওয়া হয়েছে? আবার আপনার কাছে এই যে ধোঁকাবাজের যে রাজনীতি, আমি সরকারের ব্যর্থতার যেমন সমালোচনা করব, বিরোধী দলের ওই কারণে সমালোচনা করব যে আমার ট্যাক্সের পয়সা দিয়ে সে অনেকগুলো সুবিধা। রুহুল আমিন রাসেল, আপনিও কি একইভাবে দেখতে চান কিনা বিষয়টা, যে সরকারের সমালোচনার পাশাপাশি বিরোধী দলের সমালোচনার জায়গাটাকে এভাবে বলবো যে রাশেদ খান একটু হতাশ হলেন মনে হয় আমাদের সমালোচনায়? না হতাশ হবে কেন? দেখেন, আমি তো ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সমালোচনা করা যায়নি বলেই তিনি পালিয়েছেন। মানুষ তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে। এখন যদি আপনিও বলেন যে সমালোচনা করা যাবে না, হ্যাঁ আমি কিন্তু বলি নাই, আমি বলছি আর কি যে আপনার টোনটা অনেকটা ওইরকমই ছিল যে এখন সমালোচনা করেন কেন। আমরা তখন সমালোচনা করতে পারিনি বলে তো এখন করছি। আর আপনার সমালোচনার যদি জায়গা আপনি কেন ক্রিয়েট করবেন সেটি হচ্ছে ইস্যু। আর আপনি ভালো কাজের প্রশংসা, ভালো কাজ করবেন বলে তো জনগণ আপনাকে ওইখানে ভোট দিয়ে পাঠাইছে। আপনার প্রশংসা করবার জন্য তো আর কি কেউ ওইখানে আপনাকে পাঠায় নাই। আপনি ভালো কাজ করবেন, জনগণ ওই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাইছে, রাষ্ট্রের দায়িত্ব দিচ্ছে আপনাকে জনগণ। আপনি ভালো কাজ করবেন, এটা নিয়ে আপনার পাবলিসিটির দরকার নেই। যদি আপনি ভালো কাজ করেন, আবার ভোট আসলে জনগণ আপনাকে মূল্যায়ন করবে। হ্যাঁ, এই বিষয়টা এরকম। তারপর বলছিলেন যে প্রতিমন্ত্রী মন্ত্রীরা কোথায়, আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে এখানে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে উপদেষ্টা ছিলেন, যিনি প্রতিমন্ত্রীর তো নিচেই ছিলেন, হঠাৎ করে তাকে মন্ত্রী করে তাকে কি কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কি কাজ করছে গত ৬ মাসে, কাজের এমন কি গতি আছে যেই কারণে হচ্ছে ২ জন প্রতিমন্ত্রী দরকার এখানে, যেখানে বরঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রীকে সরানো উচিত ছিল, যিনি বাংলাদেশকে একটি
দাসত্বের চুক্তিতে রেখে গেছেন, আমাদেরকে রেখে দিয়েছেন, এবং বাংলাদেশের আগামী দিনের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে পঙ্গু করবার যত আয়োজন এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হাত ধরে হয়েছে, সেই পররাষ্ট্রমন্ত্রীকে না সরিয়ে বরঞ্চ আরও একজন প্রতিমন্ত্রী দিয়ে দুই প্রতিমন্ত্রীর হচ্ছে আরেক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করি, এবং এই কারণে এই মন্ত্রণালয় আগামী দিনে আরও বড় ব্যর্থতার পরিচয় দিবে বলে আমি মনে করি। বিদ্যুতের সার সংকট নিয়ে যেটি বলছেন, আমাদের জ্বালানি ক্রাইসিসের কারণে সার উৎপাদন হচ্ছে না। আপনার সার নিয়ে বিএনপি আমলে এর আগেও এরকম বড় ধরনের ঘটনাগুলো আছে, নিশ্চয়ই আমরা এগুলো ভুলে যাইনি। সেই সার সংকট এখন ডিলারদের কাছ থেকে সবেমাত্র শুরু করেছে, সামনে কিন্তু সংকট আরও ভয়াবহ হবে, কারণ আপনার জ্বালানি ক্রাইসিসের জ্বালানি নিরাপত্তা এখন আপনি ওইভাবে তৈরি করতে পারেন নাই। ভারত ইতিমধ্যে বিদ্যুতের বাড়তি চার চেয়েছে, আজকে আমরা দেখেছি। এই আগামী দিনে ভারতের কাছ থেকে বাড়তি দামে বিদ্যুৎ করতে হবে। আমার মনে হয় যে এটা কূটনৈতিক ব্যর্থতার একটি বড় নজির আমরা দেখছি। সাম্প্রতিক সময় ভূ রাজনীতিতে যে আমরা যে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হচ্ছি, তার অন্যতম নজির হচ্ছে ভারত এখন বিদ্যুতের বাড়তি চার চাচ্ছে। আপনি দেখেন দেশের অধিকাংশ শিল্প কলকারখানাগুলো এখন ছোট ছোট কারখানা যেগুলো আছে, একেবারে ছোট ছোট কারখানা যেগুলো ধরেন 50 জন 100 জন শ্রমিক কাজ করে, সেই সব কারখানাগুলো এখন ঠিকমতো চলছে না। বড় বড় কারখানাগুলো, শিল্প কলকারখানাগুলো এখন এক ধরনের অচল অবস্থা বিরাজ করেছে। আগামী 2-3 মাস পরে এইসব শিল্প কারখানার মালিকরা বেতন দিতে পারবে না এবং সরকারের কাছে নানা ধরনের প্রণোদনা চাইবে। অন্যদিকে বেতন না পেয়ে আগামী 3 থেকে 4 মাস পরে দেখবেন যে শ্রমিকরা মাঠে নামবে। নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের শ্রমিকরা দেখবেন সারা দেশে যেখানে কলকারখানা আছে, আমি মনে করতেছি যে সরকার যদি এখনই উদ্যোগ না নেয়, এই বড় ধরনের একটা শ্রমিক অসন্তোষ হবে। সেই অসন্তোষের ভিতরে কারা কোন ধরনের ষড়যন্ত্রকারীরা ঢুকবে, সেটা এখনই সরকারকে সতর্ক হওয়ার যথেষ্ট সময় আছে। সরকার সেই পদক্ষেপগুলো নিতে পারে। জামাত প্রসঙ্গে একটা কথাই বলবো, জামাত আসলে বাংলাদেশের এক ধরনের আত্মপরিচয়হীনতা আছে, তো সে আর একটা আত্মপরিচয় দরকার। সেটি সে 24 দিয়ে একটা চেষ্টা করেছিল, সেইখানে সে পরাজিত হয়েছে আরেকবার। জামাতের আর একটা পরাজয় হয়ে গেছে 24-এ। তারা যে মানুষকে ব্ল্যাকমেল করবার মধ্য দিয়ে নতুন করে 71-কে ভুলিয়ে 24-কে তাদের দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে তারা যে মানুষকে আরেক ধরনের বেইমানির একটি বড় নজির স্থাপন করেছে, এর মধ্য দিয়ে আমি আরেকটা রাশেদ খানের আরেকটা প্রসঙ্গে বলতে চাই। তিনি সরকারের অর্জন নিয়ে বলছেন, আমরাও মনে করি সরকার গত 6 মাসে সরকারের, আমি মনে করি 5 বছরকে যদি ভাগ করি 10% সময় সরকারের চলে গেছে। সেই জায়গা থেকে সরকার গত 6 মাসে যে মেরামত করবার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, অনেকটা তো অবশ্যই সরকার সফল, অনেক কিছু নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, কিন্তু অর্জনের চেয়ে গর্জনটা আমরা বেশি দেখছি। হ্যাঁ, জি, যেটি হাসিনা আমলেও আমরা দেখেছি। আমি শেষ কথা এখানে একটাই বলতে চাই যে অর্জনের চেয়ে গর্জন বেশি দরকার নেই, এবং প্রশংসা ভিক্ষা করতে হবে না হাসিনা আমলের মতো। সরকার যদি ভালোভাবে কাজ করে, জনগণ সরকারের কাজের মূল্যায়ন করবে। জি, অনেকরা আপনিও কিভাবে দেখেন কিনা রাশেদ খান যেটি বলছিলেন যে কিছু সংকট আছে, কিন্তু সংকটকে পুঁজি করে আসলে জামাত, এনসিপি অর্থাৎ বিরোধী পক্ষ সুযোগ নিতে চায়, ফায়দা লুটতে চায়, এবং নাহিদ ইসলামের যে মন্তব্যগুলো যে সরকার আস্থা তরণীতে, এবং আপনি একটি প্রশ্ন রেখেছিলেন যে অনেক রায় আসলে এনসিপি ছাড়লেন। ওইটা আমি এক টক সাথে উত্তর দিয়েছিলাম, প্রত্যেক টক সাথে তো উত্তর দিতে থাকলে সময় নষ্ট হবে, বলা উচিত না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আগে আলাপটা করা শুরু করি। প্রথমত বিষয় হলো, আমরা যেই বিরোধিতাটা আসলে বিরোধী দলের কাছ থেকে দেখতেছি, সেটা আসলে কতখানি সহি বিরোধিতা, সেটা নিয়ে আসলে এক প্রকার সন্দেহ তো এখন রাষ্ট্রপতি নির্বাচনের পরে খুবই ক্লিয়ার। আমি যদি ধরে নিই, আমাদের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা যে মেরুদণ্ড আসলে দেখাইছেন ইলেকশনে, যে তিনি ইলেকশন দেন না, ইলেকশনে ভোট দেন, এবং তিনি যে কারণগুলো উল্লেখ করছেন খুবই যথাযথ কারণ, এটাই তো আসলে জামাত এবং এনসিপির পজিশন হওয়ার কথা ছিল। এই যে তারা মনে কিছুদিন পরে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ করতেছে, জুলাই সনদ বাস্তবায়ন 5 সেপ্টেম্বর প্রথম তাদের। হ্যাঁ, কিন্তু সেইটা আসলে কতখানি পলিটিক্যাল দাবি আর কতখানি তারা সংস্কারকে মিন করে, সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহের জায়গা আছে। তবে যাই হোক, বিরোধী দলের রাজনীতি করবে, সেটা তাদের বিষয়, তারা করতে থাকুক। এবার আমরা যদি আসি, আসলে গভর্নমেন্টের ভাই একটা জরিপের কথা বলছেন, আমি ওই জরিপের আলাপটা করতাম। ওই জরিপটা খুবই গুরুত্বপূর্ণ একটা জরিপ, কিন্তু জরিপের একটা রেজাল্ট দেখলে হবে না, প্রত্যেকটা রেজাল্ট দেখতে হবে। সেইখানে আমাদের প্রধানমন্ত্রীর উপর সন্তুষ্ট এই মোমেন্টে 64 থেকে 66% মানুষ। 66, হ্যাঁ, এটা খুবই ভালো, আমি একমত, আপনি এটা অ্যাপ্রিসিয়েট করতেছেন। সরকারের উপর সন্তুষ্ট 50%-এর উপরে, এটা একটু আরেকটু জরিপ দেখছি আমরা ছিল। এইবার আসেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গণভোট বাস্তবায়নে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে? 70% মানুষ। তাহলে এইবার
এই স্লাইডটা কি আপনার পছন্দ হইলো না? আপনার বাকি দুইটা স্লাইড পছন্দ হইলো, দুইটাকে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, কিন্তু আরেকটা যেটা স্লাইড আছে সেটা আপনি ব্যবহার করলেন না। এইবার আসেন, আমরা আসলে শেখ হাসিনার আমলের কোন স্ট্রাকচারটার বিরুদ্ধে লড়াই করছি? আমরা শেখ হাসিনার একটা চরম কর্তৃত্ববাদী স্ট্রাকচারের বিরুদ্ধে লড়াই করছি, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে ট্রান্সপারেন্সি থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। কিন্তু দেখেন, আমরা যেই অধ্যাদেশগুলো বাতিল হইল তার একটা নমুনা কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে গুম কমিশনের নতুন খসড়া আইনের মাধ্যমে। সেখানে আপনি একটা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো একটা গুম কমিশন রেডি করল। আমি একটা প্রোগ্রামে কিছুদিন আগে বলতেছিলাম যে সরকারের উচিত টাকা নষ্ট না করা। এই গুম কমিশন পাশও করার দরকার নাই, এই গুম কমিশনের আমাদের দরকারও নেই। যে এই গুম কমিশনের কোনো পাওয়ার থাকবে না, সে স্বতন্ত্রভাবে কোনো কিছু তদন্ত করতে পারবে না। যে মানবাধিকার কমিশন কোনো কিছু স্বতন্ত্রভাবে কম্পেয়ার করতে পারবে না, স্বতন্ত্রভাবে সে করতে হবে, তার পুলিশের উপর নির্ভর করতে হবে এবং মামলাটা পুলিশের কাছ থেকে আসতে হবে। সে স্বপ্রণোদিত হয়ে কিছু করতে পারবে না। তো এরকম নিধিরাম সর্দার তো আমার প্রয়োজন নাই। আমার রাষ্ট্রের অনেক টাকা খরচ হয়, আরেকটা এরকম কমিশন করলাম, সেই কমিশনে আমি কোনোভাবে রেখা দিলাম আর কি, কিন্তু তাদের বেতন দিলাম, প্রোটোকল দিলাম, গাড়ি দিলাম, রেশন দিলাম, আমার প্রয়োজন কি? এখন আমরা তো বুঝতে পারতেছি আসলে ঘটনাটা কি ঘটতেছে। আমরা যেটা বুঝতে পারতেছি যে হাসিনার আমলে বা শেখ হাসিনার আমলে যে লগুলো ছিল সেগুলো থেকে 1% 2% উন্নত হবে লগুলো, কিন্তু যেটা আমাদের পাওয়ার কথা ছিল আমরা সেটা পাইলাম না। তাহলে এখন যদি আমি একটু রাশেদ ভাইয়ের কাছে, রাশেদ ভাই আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সহকারী, তিনি যদি আমাকে একটু উত্তর দিতেন যে একটা মানবাধিকার কমিশন দুর্বল করার মাধ্যমে আসলে গভর্নমেন্ট কি হাসিল করতে চায়? গভর্নমেন্ট কি গুম করবে? গভর্নমেন্ট কি আবার নিপীড়ন করবে? গভর্নমেন্ট কি আবার গুলি করবে? গভর্নমেন্ট কি বাংলাদেশের একটা প্রান্তিক জনগোষ্ঠীকে বিপদে ফেলাবে? তাহলে একটা মানবাধিকার কমিশনকে কেন দুর্বল করে রাখবে গভর্নমেন্ট? এটা গভর্নমেন্টের প্রতি আমার প্রশ্ন যে আপনি মানবাধিকার কমিশন বা গুম কমিশনের মতো কমিশনকে, যেইখানে গুমের যদি আমি হিসাব করি ভিকটিম সবচেয়ে বেশি হলো বিএনপিতে, গুমের ভিকটিম সবচেয়ে বেশি বিএনপিতে, তাহলে আপনি কেন গুম কমিশনকে এরকম দুর্বল একটা জায়গায় নিয়ে যাচ্ছেন? এবার আসেন, আপনি ইন্টারিমের নানান আলাপ, শরীফ ভাই আলাপ করছেন, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আমেরিকান চুক্তির পরে তিনি একটা কমেন্ট করছিলেন যে বিএনপি, জামাত এবং এনসিপি 3 পার্টির সাথে কথা বললেই এই চুক্তি সম্পন্ন করা হয়েছে। এই কথা বলার পর জামাতের আমির তার ফেসবুকে স্ট্যাটাস দিয়া এটাকে ডিনাই করছেন। এনসিপি বলছে এই চুক্তির ব্যাপারে তারা কিছু জানতো না, বিএনপির কাছ থেকে কিন্তু আমরা কিচ্ছু শুনিনি। এক, আপনি বলতেছেন কবর থেকে লাশ তুলে আনার ঘটনা, পুড়ায় দেওয়ার ঘটনা, কিংবা আরও এরকম নানান জায়গায় মাজারে হামলার ঘটনা, এগুলো তো দেখা যাচ্ছে এসবের সাথে তো বিএনপির লোকজন জড়িত, লোকাল লেভেলে বিএনপির লোকজন জড়িত। কবর থেকে লাশ তুলে আনার ঘটনায় বিএনপির লোকজন জড়িত, পরের দিন নিউজ মিডিয়া আসছে লোকাল বিএনপি এটার সাথে জড়িত ছিল। তাহলে আমি জানি যেখানে আমার আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল ওই সময়, সেই সময় পলিটিক্যাল পার্টিগুলো তার দায়িত্ব কি পালন করলো? পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব ছিল না? এখন আমি যদি আপনাকে বলি যে আমি আমার মার ঔষধ কিনতে হয় হাই ব্লাড প্রেশারের, 1991 সালের লিস্ট অনুযায়ী মাত্র 117টা ওষুধ ছিল, যেই 117টা ঔষধের মধ্যে 40-50টা ঔষধ এই মুহূর্তে আর বাংলাদেশে লাগে না, বাংলাদেশে এগুলো উৎপাদন হয় না, কারণ এটা ওই আমলেরও রোগ। এই অন্তর্বর্তীকালীন সরকার আইসা সেটাকে নতুন করে ডিফাইন করলো, 294টা ওষুধে নিয়ে গেল, এবং 294 ওষুধের মধ্যে কি ঢুকলো? যেগুলো এই সময় মানুষের রোগ হয়, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, হার্টের বিভিন্ন রোগ, যেগুলো এখন কমন হয়ে যেতেছে। সেই ঔষধগুলার লিস্ট আপনি সমন্বয় করবেন, আমি ধরে নিলাম সমন্বয় করবেন, তো যতদিন সমন্বয় আপনার শেষ হইতেছে না আপনি 294টা রাখেন, আপনি সমন্বয় করে নতুন লিস্ট দেন। আপনি কেন পুরাতন 117টায় ফিরে নিয়ে গেলেন? ওই 117টার মেজরিটি ওষুধ তো এখন বাংলাদেশের মানুষের লাগে না, বাংলাদেশের মানুষের প্রয়োজন হয় না, মানে অতি কম প্রয়োজন হয়, ঠিক আছে? যে এই কারণে 50টার মতো ঔষধ আর উৎপাদনই হয় না ওই 117টা লিস্টের। তো গভর্নমেন্ট এটা দিয়ে কার সুবিধা করলো? যেই ঔষধটা 5 টাকা 6 টাকায় পাওয়া যেতেছিল পিস, এই ঔষধটা আজকে 12 টাকা থেকে 13 টাকা 14 টাকায় পিস চলে গেছে। আপনি আমাকে বলতেছেন, আপনি বলছেন কৃষকের চায় এটা সবার আগে থাকবে, ধানের দাম ঠিক করা হয়েছে 1500 টাকা, কৃষককে ধান বেচতে হইতেছে 800 থেকে 900 টাকায়। এই সিন্ডিকেট ভাঙতে পারলেন না কেন আপনি? ডিলারের অফিসের ভিতরে সারের প্যাকেট আছে, কিন্তু সেই সার কৃষককে বেচতেছে না, খোলা বাজারে ঠিকই 800-900 টাকা এক্সট্রা দিয়া সেই সার বিক্রি হইতেছে। তা আপনি এই সিন্ডিকেটটা ভাঙলেন কই থেকে? আমি ধরে নিলাম যে একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ সাথে আসলে বিএনপি গভর্নমেন্টের কোনোভাবেই সম্পর্ক নাই,
কিন্তু সেটার প্রভাব বিএনপি গভর্নমেন্টের উপরে এসে পড়ছে। ফলে কিছু কিছু জায়গায় তার যে আসলে ডিস্টারবেন্স হবে, সে যে যেভাবে চালাইতে চাইতেছে সেভাবে পারবে না, এটা খুবই স্বাভাবিক, এটাই নিয়ম। এভাবে আমাদের জীবনও চলে, আপনি সবসময় যেভাবে প্ল্যান করবেন ওইরকম হবে না। কিন্তু যেইগুলা খুব গুরুত্বপূর্ণ ছিল আপনি কি সেগুলো ভাঙতে পারছেন? আপনি কি চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতে পারছেন? আমরা কি এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো কাজ দেখতে পারছি যেটা দ্বারা আমি দেখবো যে চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতেছে? আমার কৃষক দাম পাইতেছে না, এখানে ভোক্তার হইলো 3 গুণ দামে জিনিস কিনতে হইতেছে। মাঝখানে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে? আপনি বলতেছেন এই মাদকের কথা হইতেছে, কিন্তু মাদক নির্মূলের জন্য যেই পরিমাণ সিনথেটিক ড্রাগস বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে ছড়ায় গেছে, সেইটাকে কন্ট্রোল করার জন্য আপনি হয়তোবা গিয়ে আজকে 2টা ছাত্রকে গ্রেপ্তার করবেন, যাদেরকে দেখবেন আপনি তারা খাচ্ছে, কিন্তু ওইটা আসতেছে যেই জায়গাটা থেকে, সেইটা আটকানোর কোনো কাজ কি আপনি করছেন? আজকে আপনি দেখেন অটোরিকশার উপর ঘটনা ঘটতেছে না, অটোরিকশা উঠাই দিবে। আপনি এবার বলেন তো, অটোরিকশা যে 20 লক্ষ অটোরিকশা ঢাকা শহরে নাইমা গেল, এটা কি এরা এমনি এমনি নামছে? কারণ এদের তো চাকরি নাই, তারা বেকার। আজকে 300-র উপরে কারখানা বন্ধ হয়েছে অলরেডি। সো 300-র উপরে কারখানা, আপনি চিন্তা করেন সাভার আশুলিয়ার এই কারখানাগুলো কি বিশাল বিশাল, কমসে কম 2 থেকে 2.5 লাখ মানুষ এই মোমেন্টে বেকার, তারাই তো এই রিক্সাগুলো নিয়ে নামতেছে, তারাই তো হকারিতে নামতেছে। আপনি তার নিরাপত্তা এনশোর করতে পারবেন না, আপনি ইনফর্মাল ইকোনমিক্সে ফর্মাল করতে পারবেন না, সেটা ধরে কোনো উদ্যোগ নিতে পারবেন না, তাহলে আমি তো বলতেছি না আপনি সব করে ফেলবেন, কিন্তু আমার তো দেখতে হবে আপনি করতে যাচ্ছেন, আপনি উদ্যোগ নিচ্ছেন, আপনি কাজ করছেন, ধীরে ধীরে এটা হবে। আমি তো প্রথমবারই বলছি যে আমি তো জানি 6 মাসে আপনাকে পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব না, কিন্তু মর্নিং শোজ দ্য ডে। আপনি দিনের সকাল দেখলেই বুঝতে পারবেন ওই দিন আসলে রৌদ্রোজ্জ্বল যাবে নাকি বৃষ্টি বাদলা হবে। এক্সেপশন থাকবে কিছু, মেজরিটি জায়গায় আসলে রাশেদ খানের যে অর্জনের চেয়ে গর্জন বেশি, খাই চাঁদাবাজি কিছুই পরিবর্তন হয়নি। আর জামাত আমির আরেকটি মন্তব্য করেছেন, 15 বছর আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে এখন আবার সেই পথেই আছে। তো অনেকটাই ভাই যে কথা বললেন শোনেন, তিনি সরকারের উপরে কিছুটা নাখোশ, আবার অনেকটা সন্তুষ্টও তারা আছে, বক্তব্য যদি বিশ্লেষণ করি। এবং অনেকের মতন তারও সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা। তবে তিনি সহ অন্যরা ভুলে যান যে সময় সরকারের সমালোচনা করেন যে আগে অন্য কেউ বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিল, ঋণ করেছিল, সেই ঋণের কিস্তি সরকারকে পরিশোধ করা লাগছে। তিনি বললেন যে মর্নিং শোজ দ্য ডেজ, তাই না? মাঝে মধ্যে এমন হয় যে হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, হয় না? বাংলাদেশে তো এরকম হয়েছে, ঠিক হঠাৎ বৃষ্টি, সিনেমার মতন, মানে রোদ আছে হঠাৎ করে বৃষ্টি। তো হঠাৎ করে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এবং সেটার প্রভাব এখনো পর্যন্ত রয়েছে। সুতরাং আপনি সরকারকে সমালোচনা করেন, কিন্তু হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। এবং এটা বাংলাদেশে না, আমার কাছে মনে হয় যে এই জ্বালানি যে সংকট, এটা আন্তর্জাতিক একটি সমস্যা, জাতীয় সমস্যা বটে, বাট সব দেশই মোটামুটি এটার ছাপারা। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের, আপনি যদি অন্যান্য খাতগুলো বিবেচনা করেন, সরকার সেই জায়গাগুলোতে আসলে সফল। কিন্তু জ্বালানি নিয়ে তো আন্তর্জাতিকভাবেই সরকার, প্রত্যেকটা সরকারই মোটামুটি সমস্যার মুখোমুখি হচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য যেমনিভাবে জাতীয়ভাবে উদ্যোগ নিতে হবে, আন্তর্জাতিক মহলকেও উদ্যোগ নিতে হবে, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পাশাপাশি যারা বিশ্ব মহলের যে সকল নাগরিকরা আছে অন্যান্য দেশে, তারাও ভালো থাকবে। আচ্ছা, তারপরে তিনি বললেন যে 70% গণভোটের রায়, জরিপের কথা যেটা আমি বললাম, হ্যাঁ এটি তো সত্য যে দেশের মানুষ প্রায় 70% গণভোটের পক্ষে ভোট দিয়েছে, এবং এর মধ্যে 51%ই বিএনপির লোকজন ভোট দিয়েছে, তাই না? তো সেই বিবেচনায় আমার কাছে মনে হয় যে জামাতের লোকজন গণভোটে যে পরিমাণ ভোট দেওয়া দরকার ছিল তারা দেয়নি। কারণ জামাত মুখে বলে একটা, করে আরেকটা, এটা ঐতিহাসিকভাবে সত্য। আমি এর আগে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি। যেমন রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের পক্ষ থেকে বলা হলো নির্বাচনে অংশ নিবে না, 3 জনকে সাক্ষী রেখে বলছি, এবং 3 জন উত্তর দিয়ে যাবে। এই সংবাদ তো তারা দেখেছেন, শহীদ ভাই। এরপরে দেখলাম যে তারা সকালে বলল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিবে না, এরপরে তারা পরের দিন সকালে বলছে যে তারা অংশ নিবে। হান্নান মাসুদ একটি সমালোচনা করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া আমাদের ভুল হয়েছে, মানে খেলায় আপনি হেরে গেছেন, এরপরে বলেন যে ভুল হয়েছে। ঠিক 18 মাসে
18 মাসে আপনি খেলতে পারেন নাই। আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, আপনি বলেছিলেন বড় সংস্কার ছোট সংস্কার, তাই না? তো 18 মাসে তো আপনি এমন কোনো সংস্কার করেননি যেটির উপর আসলে ভর করে পরবর্তী অগ্রযাত্রাকে আরো বেশি এগিয়ে নেওয়া যায়। এখন এই 18 মাসের যে সংকট সেটিও তো সমাধান করা লাগতেছে। মার্কিন চুক্তির কথা বললেন, আমি দায়িত্ব নিয়ে এতটুকু বলে দেখেন, ক্ষমতার বাইরে থেকে যেমনিভাবে অনেক কথা বলা যায়, ক্ষমতায় থেকে বলা যায় না। বিএনপি এই মুহূর্তে যেহেতু দায়িত্বে রয়েছে, সুতরাং বিএনপি কোনো একটা দেশের বলা যায় যে পলিসি বা অতীত সরকার যা করে গেছে সেটি নিয়ে খুব বেশি সমালোচনা দায়িত্বশীল জায়গা থেকে করা যায় না, ডিনাই করা যায় না, অনেক সময় দায় নিতে হয়। যেমনিভাবে আওয়ামী লীগ সরকারের 16 বছরের দায় নিতে হচ্ছে না, চান বা না চান, ঠিক একইভাবে যে মার্কিন বাণিজ্য চুক্তি, আমি রাজি থাকি বা না থাকি, এখন এটি নিয়ে খুব বেশি কথা বলা যাচ্ছে না, কারণ এখানে রাজনীতির কিছু বা কূটনীতির কিছু মারপ্যাচ আছে, সেটিকে আপনাকে মানিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, এনসিপি যে ভাষায় বলতেছে, ওই সময় কি বলেছিল? যে সময় এনসিপি সরকার ক্ষমতায় ছিল, তো এনসিপি সরকার যেখানে মার্কিন বাণিজ্য চুক্তি করলো, সেখানে এনসিপি বলে যে আমরা জানতাম না, মানে কি? সরকার গঠন কি রাশেদ খান করেছিল? সরকার গঠন তো নাহিদ ইসলাম করেছিল, মাহফুজ আলম করেছিল, আসিফ মাহমুদ নিজে প্রধান উপদেষ্টাকে বসিয়েছেন, তাই না? তার মানে কি আপনি সরকার গঠন করেছেন আর এখন বলেন যে আপনি জানেন না? তাহলে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়ে ভুল করেছিলাম, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস তো এনসিপির ফাদার, ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির জাতির পিতা যদি আপনি বিশ্লেষণ করেন। তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তি করেছে, সেই চুক্তি এখন এনসিপি মানে না। হোয়াট ইজ দিস, হাউ ফানি? শোনেন, গণভোটের প্রসঙ্গে একটু ফিরে যাই। গণভোটের অধ্যাদেশ নিয়ে এক ধরনের প্রতারণা, 4টা প্রশ্ন 1টা উত্তর। এরপরে সেই 9 মাসের ঐক্যমত কমিশনের আলোচনা, এটি নিয়ে বারবার আসলে বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছি। সেখানে যে বিষয়গুলোতে আমরা সম্মত হয়েছিলাম, ঠিক যেখানে যেখানে আমাদের নোট অফ কিন্তু যে অনেকরা যে কথাগুলো বলছে যে গুম কমিশন, এগুলো আসলে এগুলাতে যেই সম্মত কায়দায় হয়েছিলেন। ছোট করে এগুলাতে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। আসবো, শোনেন, যে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছিলাম, আমি নিজে তো স্বাক্ষর করেছিলাম, এরপরে হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে সেই নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হলো। প্রতারণা কে করলো? জুলাই জাতীয় সনদ নিয়ে এবং গণভোটের অধ্যাদেশ নিয়ে এই জাতির সাথে, বিএনপির সাথে, সবার সাথে প্রতারণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এনসিপিতে এই সমালোচনা করে না। এনসিপি সরকার যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে, যেটি শরীফ ভাই বলছিলেন যে অনেকগুলো সংকট অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করে রেখে গেছে, এখন এই সংকটগুলো বিএনপিকে সমাধান করতে হচ্ছে। আর এই যে বিভিন্ন কয়েকটা অধ্যাদেশের কথা বললেন, যে দেখেন এই অধ্যাদেশগুলো বিএনপি সরকার বাতিল করে নাই, এগুলো পর্যালোচনা করা হচ্ছে, কারণ ওই সময় কিছু সেনসিটিভ বিষয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নেওয়া দরকার ছিল, সেই মতামতগুলো নেয়নি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিনিধির মতামত নিয়ে তারা এই প্রস্তাবনাগুলো তৈরি করেছিল। এর বাইরে তো বিভিন্ন আপনার রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সেই স্টেক হোল্ডাররা নানান কারণে তারা আসলে, যেহেতু বিএনপি সরকারে বিএনপির সাথে তাদের সম্পর্ক যোগাযোগ আছে, তারা সেখানে তাদের মতামত দিতে চায়। সেই মতামতগুলো নিয়ে প্রয়োজনে অন্যান্য দলের আরও মতামত নেওয়া হবে এবং এই অধ্যাদেশগুলো পরবর্তীতে পর্যালোচনার ভিত্তিতে আবারও কিন্তু আপনার সংসদে উত্থাপন করা হবে। সুতরাং বাতিল করা হয়েছে, এই হচ্ছে না, সেই হচ্ছে না। অনেক ভাই বললেন যে বিএনপির সব থেকে গুম বেশি। এই জুলাই আপনার অভ্যুত্থানে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, সব থেকে বেশি শহীদ হয়েছে বিএনপি, সব থেকে বেশি আহত হয়েছে বিএনপি। সেই প্রশ্নটা এই জন্য রাখা হচ্ছে যে বিএনপি কেন, হ্যাঁ, যেটি অনেক ভাই বললেন। সুতরাং এনসিপির কয়েকজন শহীদ হয়েছে, তাই না? সমন্বয়করা ভালো ভূমিকা রেখেছে, এটা সত্য, কিন্তু শুধুমাত্র সমন্বয়করাই দেশটা স্বাধীন করে দিয়েছে এরকম না। এদেশের জনতা, এদেশের সাধারণ শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছিল যখন সরকারি বিশ্ববিদ্যালয়, মানে যখন আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যর্থ হয়, তখন কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন সমন্বয়করা কেউ আত্মগোপনে, কেউ যখন ডিবি হেফাজতে, তখন নেতৃত্ব দিয়েছে কারা? সাধারণ শিক্ষার্থীরা। তুমি কে, আমি কে, সমন্বয়ক, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। তার মানে কি? তার মানে এই জুলাই গণ অভ্যুত্থানটা দেশের জনগণের। এদেশের জনগণ কি বলেছিল যে জুলাইয়ের পরে তোমরা একটা দল গঠন করো, জুলাইয়ের পরে তোমরা উপদেষ্টা হও। তো আমার কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমিও। 3 জন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোথায়? মানে জুলাইয়ের যদি সুবিধাভোগী আপনি বিচার করেন বা গণনা করেন, জুলাইয়ের সব থেকে বেশি সুবিধাভোগী হলো এনসিপি, এরপরে জামাত, এবং তারা এখন বিএনপি সম্পর্কে নানান ধরনের মন্তব্য করতেছে। একেবারে সময় একটু পরে আবার আপনাকে 1 মিনিটে শেষ করি, 1 মিনিটে আপনার কাছে আবার আসছে, 1 মিনিটে শেষ করি। সিন্ডিকেটের কথা তিনি বলেছিলেন, দেখেন একবার এই সিন্ডিকেটগুলো প্রায়
আপনার 20 বছর ধরে তৈরি হয়েছে, চাইলে তো একদিনে ভাঙা যায় না। জি। তবে বিএনপি সরকারের সময় আপনি যতটা ভালো আছেন, আমি এতটুকু বলবো যে সেই স্বাধীনতার পর থেকে এতটা ভালো কি আপনি ছিলেন? জি, একটু বিচার আসছি আপনার কাছে। একটু আমি শরীফুজ্জামান শরীফ একেবারে অনুষ্ঠানের শেষে চারজনের মন্তব্য শুনবে। যে কথাটা এলো যে দিন শেষে যদি এভাবে প্রশ্নটা রাখি, জুলাই অভ্যুত্থানের পরে যে প্রত্যাশা, বিশাল প্রত্যাশা, সেই জায়গায় আসলে প্রতারণা কে করলো, কে করছে? ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানের পরপরই প্রতারণা করা হয়েছে। প্রথমত জুলাইয়ের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে বিভক্ত করা হয়েছে দলীয় রাজনীতি টেনে এনে। জুলাই অভ্যুত্থানের পরে জামাত এবং জামাত সহযোগী যারা ছিল তারা সার্টিফিকেট দিয়েছে যে কে জুলাইয়ের পক্ষে ছিল, কে ছিল না। যারা জুলাই আন্দোলনের সময় কারফিউ ব্রেক করে যে উদিচি মিছিল করলো, সেই উদিচি অফিস পুড়িয়ে দিয়েছে জামাতের কর্মীরা। সুতরাং বিভক্তি তারা করেছে, প্রথম আলো রেজিস্টার পুড়িয়ে পুড়িয়ে দিয়েছে জামাত এবং শিবিরের সুতরাং কর্মীরা। এই জায়গাটায় প্রথমত বিভক্তি। এখন মনে করেন যে যে ইলিয়াস হোসেন আপনার সরাসরি ওই দিন রাতে প্রভোগ করলো, তার লাইসেন্স আজকে বিএনপি ওপেন করছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। ডক্টর ইউনূসের এই যে ষড়যন্ত্রের কথা আমি বললাম, কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে আমি কিন্তু সেটি দেখি না। তাকে যেভাবে খাতির করতে দেখি, মানুষের মধ্যে রক্তক্ষরণ হয় যখন আপনি 850 জুলাই শহীদের জন্য আপনি বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করছেন। ডক্টর ইউনূস 1100 শিশুকে হত্যা করেছে। সেই ডক্টর ইউনূসকে যখন আমি দেখি প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে বসা, আমার ধারণা যে তার সাথে এমন কোনো একটা সংযোগ ইতিমধ্যেই তৈরি হয়েছে যে কারণে আপনি তাকে এতটা খাতির করছেন। শেখ হাসিনা যেভাবে অভিযুক্ত, ডক্টর ইউনূস একইভাবে অভিযুক্ত, কারণ তার গাফিলতির কারণে 1000-এর বেশি শিশু ধুকে ধুকে মারা গেছে। তিনি আজকে বিচারের জায়গা থেকে নিষ্কৃতি পেতে পারেন, কিন্তু ডক্টর ইউনূসকে ইতিহাস কখনো মুক্তি দেবে না এই হত্যাকাণ্ডের অভিযোগ থেকে। বিএনপির সমালোচনার জায়গা আছে এবং তার ভালো কাজ যেগুলো, সেগুলো তো আমরা প্রশংসা করি, কিন্তু একই সাথে আপনার আজকের যে চাঁদাবাজির জায়গাটা যদি বলেন, এর সাথে তো হরমুজ প্রণালীর কোনো সম্পর্ক নেই। আপনি যদি এই যে খাই রাজনীতি যেটি দেখাচ্ছে এক শ্রেণীর কর্মীরা, তার সাথে কিন্তু হরমুজের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বিএনপির অনেক কর্মীরা মৃত্যুবরণ করেছে, জেল খেটেছে, জুলুমের মুখোমুখি হয়েছে, কিন্তু সেই কারণে যদি জুলাইয়ের পরে কেবলমাত্র তাদের ভাগ্যের পরিবর্তনটা হয়, আর সাধারণ মানুষ যখন কম্পেয়ার করে দেখবে যে জুলাইয়ের পরে হান্নান মাসুদদের যেভাবে চকচকা চেহারা হয়েছে, একইভাবে যদি সে দেখে যে 6 মাসে কেবল বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, তার হচ্ছে না, তাহলে মানুষ তাকে প্রশ্নের মুখোমুখি বারবার দাঁড় করাবে। জি, রুহুল আমিন রাসেল, আপনি কি তাই মনে করেন কিনা যে সাধারণ মানুষের ভাগ্যের বদল যদি না হয়, দিন শেষে আসলে সবাই সাধারণ মানুষ তো তাদের ভাগ্য বদলেই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম যে এর আগেও শরীফুজ্জামান শরীফ বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পর প্রতারণা হয়েছে। এই প্রতারণাটা সবার আগে করেছে ইউনূসের সরকার, এবং ইউনূসের সরকার প্রতারণা করেছে, তার খেসারত কিন্তু হচ্ছে এই যে 1100 শিশু হত্যা হয়েছে। আমিও শরীফ ভাইয়ের সাথে একমত একেবারে যে হামে যে 1100 শিশু মারা গেছে, এই হত্যার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। এই হত্যার দায় ডক্টর ইউনূসকে ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। অনেক নিরীহ মানুষ এই এখন হামে মারা গেছে, তাদের শিশু যারা মারা গেছে তার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। একই সঙ্গে যেসব বিষয়ে জুলাই অভ্যুত্থানের বিষয়ভুক্ত ছিল না, তা পরবর্তীতে সামনে এনে বাংলাদেশের জনগণের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এনসিপির জন্ম দেওয়া হয়েছে, জামাতকে শক্তিশালীকরণের বড় প্রকল্প নিয়ে ইউনূস বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা করেছেন, যার কারণে জাতিসংঘ বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশে নতুন করে মৌলবাদের আস্ফলন হচ্ছে। বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের কাছে বাংলাদেশকে আবার একটি নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার যত আয়োজন আছে সব করেছে ইউনূসের সরকার। একই সঙ্গে আমি বলতে চাই যে রাশেদ খান বলছিলেন জ্বালানি সংকটের দায় সরকারের নয়, এটি সত্য, জ্বালানি সংকটের দায় এই মুহূর্তে সরকারের নয়। হ্যাঁ, বিগত সরকারের অব্যবস্থাপনা একটি বড় দায়ী, আবার যুদ্ধ সেটি সরকারের কিছু করে নেই, কিন্তু গত 6 মাস কিন্তু অতিক্রম হয়ে গেছে। যুদ্ধ কিন্তু সারা বছরই থাকে, কোনো না কোনো ফরম্যাটে থাকে, কোনো না কোনো ক্ষেত্রে যুদ্ধ আমাদের দেশে সবসময় আমাদের অর্থনীতিতে, যেহেতু গ্লোবাল অর্থনীতিতে এর একটা প্রভাব থাকে,
তার ধাক্কা আমাদের এখানে লাগে এবং এটা বরাবরই হচ্ছে। আগামী দিনেও জ্বালানি সংকট হবে। আপনার সেইখানে এখন প্রস্তুতি কি? আপনার সরকারি ব্যবস্থাপনায় জ্বালানি সংকট নিরসনে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হলো এখন সরকারের জরুরি কাজ। সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে ধীর গতিতে চলছে। আমার মনে হয় যে ওই জায়গাটায় সরকারের অ্যাটেনশন দেওয়া উচিত। বাণিজ্য চুক্তির কথা বলেছেন রাশেদ খান, একবারকে শেষ করুন। আমি একবারকে বলতে চাই, বাণিজ্য চুক্তি করার মধ্য দিয়ে বিএনপি সরকার, ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি করেছে সেখানে দাসখত বিএনপি সরকারও দিয়েছে। কারণ তার উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করে এই দাসখত বিএনপি দিয়েছে, এটি একবারে স্পষ্ট। এবং পার্লামেন্ট এটি নিয়ে কোনো আলোচনা হয়নি, সুযোগ ছিল এই বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবার, সেখানেও বিএনপি আত্মসমর্পণ করেছে, যা ন্যাক্কারজনক ঘটনা। অনেক রায়, জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করলো কে, এখন দায় নেবে কে? জুলাই অভ্যুত্থানের সাথে তো আমরা আসলে বাংলাদেশের টোটাল এস্টাবলিশমেন্ট বিট্রে করছে। এখানে বিএনপি তার মতো করে চাইছে, জামাত তার মতো করে চাইছে। আজকে যতই আমরা বলি যে এটা এনসিপি তৈরি করছে, কিন্তু আসল সত্য তো যারা আমরা কয়েকজন তো জানি, সবাই তার লোক দিছে, সবাই তার পছন্দসই মানুষজন সুপারিশ করেই পাঠাইছে, নাম লেখেই পাঠাইছে, সেই অনুযায়ী এটা হয়েছে। ফলে এই সরকারের কাছে কোনো টিম এফোর্ট আশা করা কঠিন, কারণ এটা কোনো এক সেন্টার থেকে আসে নাই, অনেকগুলো সেন্টার থেকে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার খুব একটা চাহিদাও ছিল না, কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, সে চাইলেও অনেক কিছু করতে পারবে না। এখন আজকে মনে করেন যে হামের শিশুদের মারা যাওয়ার যে কথা হইতেছে, বিএনপি গভর্নমেন্টের তো একটা তদন্ত কমিটি হওয়ার কথা, সেই তদন্ত কমিটির রিপোর্ট কই? আমি এত অন্তর্বর্তীকালীন সরকারকে মানে চায়া না চায় দোষ দিতে চাই না, কারণ আমার এখন বর্তমানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, যদিও ওইখানে কোনো প্রবলেম থাকে সেটা আপনি বাইর করেন। আপনি তদন্ত কমিটি করছেন, সেই তদন্ত কমিটি রিপোর্ট দেন। তদন্ত কমিটি রিপোর্ট দিচ্ছেন না কেন? এখন আপনি কি মানে সমঝোতা করে ফেলছেন টেবিলের তলায়, এই জন্য এখন আর তদন্ত কমিটির রিপোর্ট নাই? আবার আপনি আসতেছেন মনে করেন মার্কিন চুক্তি নিয়ে আলাপ হচ্ছে, মার্কিন চুক্তিটা একটু ভালো মতো পড়েন তো, সেখানে তো ক্লজ আছে যেই মোমেন্টে দুই পক্ষের যে কোনো এক পক্ষ চাবে নতুন করে রিনেগোসিয়েট হবে, সেটা 2 মাসের মধ্যে হইতে পারবে। তো এই ক্লজ তো নর্মাল অন্য চুক্তিতে থাকে না, এই চুক্তিতে আছে। তাহলে বিএনপি কেন সেটা এক্সপ্লোর করতেছে না? একমাত্র পার্লামেন্টে রুমিন ফারহানা বাদে কেন আর কেউ দাঁড়ায়া মার্কিন চুক্তি নিয়ে কথা বললো না? মার্কিন চুক্তি নিয়ে প্রশ্ন করা হইলো, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা গভর্নমেন্টের মন্ত্রীদের কাছ থেকে পাইলাম না। এবার আমাদের আসলে আশাটা কি? জুলাই অভ্যুত্থানটার পরে আমরা একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র চাইছি, আমরা একটা মোর ডেমোক্রেটিক্যাল রাষ্ট্র চাইছি, যেটা একটা আসলে ডেমোক্রেসির এনশিওর করবে। আমি টকশোতে কথা বলতে পারতেছি কিনা, আমি পলিটিক্যাল প্রোগ্রাম করতে পারতেছি। এই যে 2 দিন আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রোগ্রাম শহীদ মিনারে বাতিল করে দেওয়া হয়েছে। আবার একই সাথে আপনি মনে করেন কিশোরগঞ্জে একটা চিঠি আসছে, কনসার্ট বন্ধ করে দিয়েছেন। তাহলে আমি কোনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো? বিএনপি গভর্নমেন্টের স্ট্যান্ডার্ড কোনটা? রাষ্ট্র সংস্কারের এখানে অতিরিক্ত বল প্রয়োগ করে প্রোগ্রাম ক্যান্সেল, আর কিশোরগঞ্জে আমি হাত পা জোরে মাফ চাইয়া নিতেছে যে ভাই আমারে মাফ করে দাও। তাহলে আমি কোনটাকে আসলে গভর্নমেন্টের এটা ধরবো? আমরা একটা নির্বাচন, এটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল, কারণ আমরা 17 বছরে একটা নির্বাচিত সরকার, মানে প্রকৃত নির্বাচিত সরকারের হাতে আমরা আসলে ক্ষমতা যেতে দেখি নাই। আমাদের জেনারেশন, আমরা তাও যতটুক বিএনপিকে 2001 থেকে 2006 দেখছি, আমাদের পরের জেনারেশন আওয়ামী লীগ ব্যতীত আর কিছুই তারা ধ্যান জ্ঞানে দেখে নাই, তারা দেখছে ওইটাকে। সো আমরা যখন একটা নতুন ডেমোক্রেটিক্যাল গভর্নমেন্ট পাইছি, আমরা তো আশা করব যে সে মোর ডেমোক্রেটিক্যাল আচরণ করবে। জি, হাতে একেবারে সময় নেই। মাহমুদ রাশেদ খান, শেষে এই যে টেবিলের তলায় কি আসলে সমঝোতা হলো কিনা, এবং আসলে বিএনপির স্ট্যান্ডার্ড কোনটা? ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলি, কিশোরগঞ্জের ঘটনা বলি, বা সারা দেশে যেভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের হুমকি আসছে, সেই জায়গায় ঠিক কঠোর পদক্ষেপ না নেওয়া? এমন একটি আমব্রেলা, এর নিচে আপনি সব মতের মানুষ, পথের মানুষকে বসাতে পারবেন। বাংলাদেশে যেখানে সংকট সমস্যা আছে, এর সব কিছুর মূলে তো বিএনপি না, বা বিএনপি এগুলো তৈরি করে নাই। এখন ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে কথা বলতে গেলে অনেকে কষ্ট পাবে। দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ধরনের সংকট আছে, এবং এগুলো সেই স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো সরকারই এই সংকটগুলো সমাধান করতে পারে নাই। ঠিক আমার নিজ এলাকা, আমার নিজ জেলা ঝিনাইদহতে অনেক সংকট আছে, বিভিন্ন ইউনিয়নে সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না। এখন ওই সমাজে যারা আছে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে। এখন যখন আসলে ওই সামাজিক দ্বন্দ্বটা হয়, তখন আসলে নামটা হয় যে বিএনপি 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, কিন্তু আপনি সাংবাদিকের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেন এগুলো আসলে রাজনৈতিক দ্বন্দ্ব না, এগুলো সামাজিক দ্বন্দ্ব।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই পাড়ার সাথে এই পাড়া, এই গ্রামের সাথে এই গ্রাম। আচ্ছা, আপনি ব্রাহ্মণবাড়িয়ার যে কথা বলছিলেন, দেখেন ব্রাহ্মণবাড়িয়ায় যে ধরনের ঘটনা ঘটে থাকে প্রায়ই এই যে আপনার এটাকে কি বলে যে টেটা যুদ্ধ, তাই না? তো এই মানব সভ্যতার ইতিহাসে আমরা এত সভ্য হওয়ার পরে এইভাবে টেটা যে কিন্তু কোথাও কোথাও তো বিএনপি আবার শক্ত হচ্ছে আমি এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মসূচি করতে। আমি ওইটা আসতেছি। হাতে সময় নেই, আমরা সর্বোচ্চ মিনিট খানেকের এই মতো টেটা আছে। যুদ্ধ আসলে কারা করতে পারে? সুতরাং আমি বলবো যে ওই এলাকায় কিছু সমস্যা আছে এবং এগুলো আগে থেকে ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বুঝিয়েছে যে ওই এলাকায় আসলে এইভাবে ঠিক আগে থেকে এই ধরনের গান বাজনা বিভিন্ন জায়গায় করতে দেয় না, এরকম বুঝিয়েছে তিনি। এমন না যে এটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, তাই না? এটা এখন কিভাবে সমাধান করা যায় সবাই মিলে আলোচনা করতে পারি, ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা বুঝাইতে পারি, ডাকতে পারি যে সবারই সব ধরনের সংস্কৃতি চর্চার আসলে অধিকার আছে। কেউ ওয়াজ মাহফিল করতে পারে, কেউ যদি মনে করে যে সংস্কৃতির চর্চা করবে সেটি করতে পারে। জি। আর আপনি যে কথা বললেন, প্রশ্নটা কি ছিল যেন? রাষ্ট্র সংস্কার আন্দোলনের আচ্ছা, কর্মসূচি। রাষ্ট্র সংস্কারের এই বিষয়টি আসলে আমি অবহিত না, তবে আজকে প্রোগ্রামটা ছিল না, গতকাল ছিল। আচ্ছা, এই বিষয়ে আমি অবহিত না, বাট এটি হয়তো এমন হতে পারে যে সেখানে আরেকটি দলের আগে থেকে প্রোগ্রাম থাকতে এক বাক্যে তাহলে পারে। টেবিলের এছাড়া- তলায় কি আসলে না, কারোর সাথে টেবিলের কোনো তলায় সমঝোতা শুনে, হয়েছে কিনা টেবিলের বিএনপি? তলায় তো সমঝোতা বলতে অনেকের সাথে অনেক ধরনের আলোচনা হয়। এখন আপনি বলেন যে এই যে হান্নান মাসুদরা থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো, এটা কি মিথ্যা? ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এটা কি মিথ্যা? শহীদ উসমান হাদি এনসিপির 3টা অপরাধ চিহ্নিত করেছিল। অনেকটাই ভাই সেই সময় তো এনসিপির নেতা কি বলেছিল? এনসিপি বাংলাদেশে জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করেছে, এনসিপির নেতারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে, এনসিপি আওয়ামী লীগের মতন জুলাইকে কুক্ষিগত করেছে। এই 3টা অপরাধ শহীদ উসমান হাদি চিহ্নিত করেছিল, এগুলো কি মিথ্যা? সুতরাং এই টেবিলের আলোচনায় তো অনেক কিছুই হয়। এখন কি ইনকলাব মঞ্চের সাথে এনসিপির কি আসলে টেবিলের আলোচনা হয়েছে? যে ইনকলাব মঞ্চ আগে উসমান হাদি বেঁচে থাকা অবস্থায় নিরপেক্ষ ছিল, এখন তো ইনকলাব মঞ্চ জামাতি হয়ে গেছে, জামাতের হয়ে মিছিল করে, মিটিং করে। তো টেবিলের আলোচনায় তো আসলে অনেক কিছু হয়ে থাকে। সুতরাং এই টেবিলের আলোচনার সাথে বিএনপি কখনোই ছিল না। টেবিলের আলোচনা হইলে বিএনপি তো সেই 9 সালেই ক্ষমতায় আসে, তাই না? মানে 8 সালে সেই নির্বাচন ডিসেম্বরে। আজকে 10 সেকেন্ডে শেষ করি। তো এখন দেখেন নানান বাস্তবতায় বিএনপি চাইলেও আসলে নানান কারণে অনেক কিছু তদন্ত করা এই মুহূর্তে সম্ভবপর নয়। যেমন দেখেন আর একেবারে বিস্তারিত যাওয়ার টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষ এবং দুর্নীতি হয়েছে। তাহলে কারা করেছে? হান্নান মাসুদরা করেছে। থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনতে গিয়ে বন্দরের উপদেষ্টা হয়ে হাসনাতরা ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়িয়েছে, যেটা উসমান হাদি বলে গেছে। আপনাদের চারজনকে আজকে এগুলো তদন্ত স্টুডিওতে এখনই করা সম্ভবপর নয়, নানান বাস্তবতার কারণে এটা আপনাদের বুঝতে হবে। আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।